ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এবং দেখছেন ভূতবেলা, আপনাদের সকলকে পুরো এক সপ্তাহ পর স্বাগত জানাচ্ছি আবারও। তো এই মুহূর্তে রাতুল আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে আজকের অতিথি শাহদুল এবং কৃষ্ণকমল দাদা। খুব বেশি কথা নয়, আজকে প্রথমেই একটা মেইল দিয়ে শুরু করতে চাই। আসলে আজকের মেইলটি এতটা মর্মান্তিক এবং ভয়াবহ রকমের অদ্ভুত, আসলে মানে ভয়াবহ অদ্ভুত এভাবেই বলছি কারণ একটা কালো জাদু কেন্দ্রিক ঘটনা আপনারা শুনতে চলেছেন। এজন্য খুব বেশিক্ষণ আপনাদেরকে অপেক্ষা করিয়ে রাখবো না। নিয়মকানুনগুলো জানিয়ে দিতে চাই। আপনারা এই মুহূর্তে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এর পাশাপাশি আমাদের রেডিও সারাবেলার যে পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভ করছি এবং আমাদের ওয়েবসাইট থেকে একযোগে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। আর আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে শেয়ার করতে চান অথবা শ্রোতাদের মধ্যে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। তো এই মুহূর্তে আর কথা নয়, আমার হাতে যে মেইলটি রয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছেন আরিফুল ইসলাম নাহিদ। ভূতবেলার স্পেশাল এপিসোডকে কেন্দ্র করে উনি এই মেইলটি আমাদেরকে পাঠিয়েছিলেন। তো যাই হোক, আজকে মেইলটা এমনভাবে সাজিয়েছি, অর্থাৎ আজকের এমন একটা এপিসোডে রেখেছি, আজকের এপিসোডটাও কোনো ক্রমে স্পেশাল এপিসোড থেকে কম নয়। চলুন উপভোগ করি। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। আশা করি আপনি ভালো আছেন। রাতুল ভাই, আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক ভাইয়ের থেকে সংগ্রহ করেছি। আজকের ঘটনাটি একটি সত্যি ঘটনা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ওই ভাইয়া আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। আমি আগে এসব জিনিসের বিরুদ্ধে ছিলাম। ভূত, প্রেত, তন্ত্রমন্ত্র, নজর লাগা, অলৌকিক ঘটনার মতো কোনো কিছুর ওপরেই আমার বিশ্বাস ছিল না। এসব থেকে দূরে থাকলেই ভালো, এই ছিল আমার নীতিবোধ। কিন্তু প্রথমবার এইসবের সঙ্গে আমার সম্পর্ক হলো আমার এক বন্ধু আদিবের কারণে। আমার এই আদিব নামের বন্ধু তার আরেক বন্ধুকে ফাঁদে ফেলে বেশ মোটা অঙ্কের একটা টাকা নিয়েছিল, যা কোনোভাবেই আদিবকে ফেরত দিচ্ছিল না। আদিব ফাঁদে পড়েছিল এটা আমি জানতাম, কিন্তু বদলা নেওয়ার জন্য সে যে পথ বেছে নিয়েছিল সেটা আমার চিন্তারও বাইরে। আদিবের স্বভাবটা একটু অদ্ভুত ছিল। সে খুব দ্রুতই রেগে যেত। টাকা পয়সার লেনদেনে সে খুব একটা বুদ্ধিমান ছিল না। তার দাদির সম্পত্তি থেকে নগদ যা হিসেবে পেয়েছিল সেই টাকার কথা ভেবে আমি তাকে বারবারই বলেছিলাম তার সব সুযোগ সন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকতে। কিন্তু বিশ্বাস আর অভ্যাস বদলাতে সময় লাগে। তার বন্ধু যখন তার সব টাকা নিয়ে উধাও হলো, তখনই আদিব মরিয়া হয়ে উঠল। শেষ পর্যন্ত সে সেই সব বন্ধুদের বিরুদ্ধে কোর্টে মামলাও করল, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। টাকা দেওয়ার কোনো রসিদ নেই ব্যাংক ট্রান্সফারের কোনো হিসেব, কোনো সাক্ষ্য নেই। মামলাটা কোর্টে বাতিল হয়ে গেল। টাকাটা ফেরত পাওয়া তো হলোই না, উল্টে মামলা লড়তে গিয়ে এত বেশি খরচ হলো, আদিব তার শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে যেতে বসল। অপমান আর ক্ষতির বোঝা তার মাথায় এমনভাবে চেপে বসল, সে দিনের পর দিন বদলা নেওয়া ছাড়া আর কোনো কিছু ভাবতে পারত না। আমি জানতাম আদিবের বন্ধু তার সঙ্গে যেসব আচরণ করেছিল তা তাকে ভেতর থেকে মারাত্মকভাবে আঘাত করেছিল। আমি এটাও জানতাম সে বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমি ভুলেও টের পাইনি
সে ভেতরে ভেতরে কত কিছুই না করছিল। আমি তখনও জানতাম না যে সে কোনো এক সাধু বাবা বা এরকম কোনো একটা ব্যক্তির কাছে গিয়েছিলেন। একদিনের কথা, হঠাৎ আদিব আমাদের বাড়িতে এলো। আমি সেদিন বিকেলে মাঠের বাইরে ছিলাম। সন্ধ্যার পর খাবার খেয়ে বাড়ি ফিরেছি। আচ্ছা, সন্ধ্যার পর খাবার খেয়ে বাইরে থেকে ফিরেছে। এমন সময় দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখি আদিব বাইরে। খুব অস্বস্তির চোখে তাকে তাকিয়ে আছে। মানে তার চেহারাটা এরকম ছিল, দেখে কেমন যেন আমার আতঙ্ক কাজ করছে। তার কপালে ঝাপসা ঘাম। আমি তাকে এই অবস্থায় দেখে ভেতরে আসতে বললাম, কিন্তু সে যেন আমার কথা শুনতেই পারছে না। বারবার হাত দিয়ে কপালের ঘাম মুছছে, চোখে এদিক ওদিক ঘোরাচ্ছে, কোনো কথাবার্তা নেই। কিছুক্ষণ পর সে নিজে নিজেই বলতে শুরু করলো, ধীরে ধীরে ভাঙা স্বরে, যেন তার গলার ভেতর থেকে শব্দগুলো জোরপূর্বক টেনে বের করে আনছে। সে বলল, ভাই, আমি একটা জটিল সমস্যার মধ্যে পড়ে গেছি। নিজের অজান্তে অদ্ভুত একটা কাজ করে ফেলেছি আমি। এখন এগুলো থেকে বের হওয়া কোনো রাস্তা চোখে পড়ছে না আমার। তুই জানিস, সাধু বাবা আমার কথা শোনে না। আমি বেশ ব্যথিত কণ্ঠে বললাম, মানে কি হয়েছে? কাকে সাধু বাবা বলছিস? আর মানে কি হয়েছে তুই আমাকে বল তো ঠিকঠাক করে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই কি বলতে চাস? আর শুরু থেকে না বললে বুঝবই বা কিভাবে? তুই কি শুরু থেকে বলবি আমাকে? আমার খুব চিন্তা হচ্ছে। এরপর আমি তাকে এক গ্লাস পানি খেতে বললাম। তারপর একটু রেস্ট নিল। এই কথা বলে তাকে এক গ্লাস পানি খাওয়াই। এর কিছুক্ষণ পরে সে আমাকে, মানে তার সাথে যেসব অদ্ভুত ঘটনা ঘটছে সেগুলো আমাকে বলতে শুরু করে। আমি ততক্ষণেও কিছু বুঝতে পারছিলাম না। তার সঙ্গে আসলে কি ঘটছে, কেন ঘটেছে বুঝতে আমি বারবার হিমশিম খাচ্ছিলাম। তারপর ধীরে ধীরে ও ঘটনাটি আমাকে বলল। আমি তখনই প্রথমবার নামটা শুনলাম, সাধু বাবা। হ্যাঁ, সাধু বাবা যা আমাকে বলেছিল, মানে তার সেই বন্ধুর কথা, যে তাকে টাকা নিয়ে ফাঁদে ফেলেছিল। অপমান আর ক্ষতির কারণে আদিবের মাথা গরম করে ফেলেছিল। সে ভেবেছিল যে করেই হোক তার বন্ধু যেন শান্তিতে না থাকতে পারে। কোর্টে যাওয়া, মামলা করা, এসবের জন্য তার কাছে আর কোনো টাকা ছিল না। নিয়মতান্ত্রিক পথে শাস্তি দেওয়ার ক্ষমতা আদিবের নেই, তাই সে বেছে নিল অন্য এক পথ। একদিন কারো মুখে সে শুনল এক সাধু বাবার কথা, যিনি নাকি বেশ ভালো তন্ত্রমন্ত্র জানতেন। কারো উপর তন্ত্রমন্ত্র জাদু করা থাকলে তিনি নাকি সেসবও ঠিক করে দিতে পারেন, আবার চাইলে কঠোর শাস্তিও দিতে পারেন। এসব কথা শুনে আদিবের মাথায় আগুন জ্বলে উঠল। সেদিন থেকেই সে সাধু বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক দিন, অনেক রাত, অনেক জায়গায় খোঁজ করে সে। অবশেষে সেই সাধু বাবাকে খুঁজে পায়। তাকে পাওয়াটা মোটেও সহজ ছিল না, কিন্তু আদিব এই কঠিন কাজটা করতে সক্ষম হয় শুধুমাত্র ক্রোধের কারণেই। প্রথমেই তার কাছে বিষয়টা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে এটা ততটা সহজ ছিল না। তন্ত্রমন্ত্রের জগৎটা ভীষণ বিপজ্জনক। এখানে প্রতিটা কাজের একটা চরম মূল্য থাকে। কখনো সেই দাম টাকা দিয়ে চোকানো যায় না, কখনো শরীর দিয়ে, কখনো আত্মা দিয়ে, কখনো বা কোনো প্রিয় কিছুর বিনিময়ে একেবারে মূল্য মিটিয়ে দিতে হয়। সাধু বাবা আদিবকেও তার কাজের জন্য মূল্য দিতে বলেছিলেন। রাগের মাথায় আদিব কোনো কিছু না ভেবে রাজি হয়ে গিয়েছিল। সে বলেছিল ওর বন্ধুকে এমনভাবে সাহায্য করতে হবে যাতে সারা জীবনে তার শিক্ষা হয়ে যায়। সাধু বাবা তার কথা শুনে নিজের পাষণ্ড হাসিটা হেসে বললেন, তোর কাজ আমি করে দিতেই পারি। আসলে কাজটা করাই যায়, না হলে আমার কোনো আপত্তি নেই। তবে এই কাজটা অনেক কঠিন। তোর নিজেরই অনেকটা কাজ করতে হবে, না হলে ফল মিলবে না। আর যা বলবো সেটাই করতে হবে। ভেবে দেখ, করবি? যদি আমার কথা মেনে কাজ করিস তবেই আমি তোকে বলবো আমি তোর কাজে হাত দেব, নইলে শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। আদিব তখন উভয় সংকটে পড়েছিল। কাজ করালে কি হতে পারে সেটাই শুধু বারবার ভাবছিল। আবার সাধু বাবার বলা ভাষায় বলছে, যদি তোর সময় নষ্ট হয় তারও শাস্তি হবে। আচ্ছা, এরপর সেই সাধু বাবা বলেছিল যদি সেই সাধু বাবার সময় সে নষ্ট করে, এটার জন্য তাকে শাস্তি পেতে হবে। আসলে সাধু বাবা কৌশলে তাকে বাধ্য করেছিল তাকে দিয়ে কাজ করাতে।
এসবের পেছনে নিশ্চয়ই তার কোনো বড় উদ্দেশ্য ছিল। আদিব সেখান থেকে বের হয়ে ভাবছিল তন্ত্রমন্ত্র মানে লেবু, ধূপ, আগরবাতি, মাটির তাবিজ, লাল ঘুড়ি, কালো গুড়ের মালা, এসব দিয়ে কোনো কিছুর উপাসনা করা। হয়তোবা এসব কিছু একটা বলবে, কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে হয়তোবা কিছু কেটে ফেলতে কিংবা কোথাও কিছু একটা বেঁধে আসতে বলবে। তারপরেই হয়তোবা কাজ হয়ে যাবে। এসবই ভাবছিল আদিব। আদিব কিছুক্ষণ ভেবে 5-10 মিনিট পর আবার সেই সাধু বাবার ঘরে প্রবেশ করল। সাধু বাবাকে সে কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করে। তার কথা শুনে সাধু বাবা মুচকে এসে বললেন, সাব্বাস বেটা, তুই বাঘের বাচ্চা, তোকে কি করতে হবে এবার শোন। সাধু বাবা তখন তাকে কাজ বুঝিয়ে দেয়। সে খুব সহজেই আদিব সেই কাজগুলো বুঝে নিচ্ছিল। কিন্তু সাধু বাবার কথা শুনে আদিব নির্বাক হয়ে যায়। বাবা ছোট্ট একটা বোতল এগিয়ে দেয় আদিবের কাছে। শোন বেটা, 1 মাসের মধ্যে যদি দেখিস কোনো একটা শিশুর মৃত্যু হয়েছে, এমন একটা কবর খুঁজে বের করবি। এরপর সে রাতে সেই কবর খুঁড়ে লাশ বের করবি। তারপর এই বোতল থেকে 1 ফোঁটা পানি তার ঠোঁটে ছিটিয়ে দিবি। পানি পড়লেই সেই শিশুটা তার চোখ দুটো খুলে তাকাবে। ঠিক সেই মুহূর্তে আরেকটি বোতল থেকে যেখানে দুধ থাকবে মাত্র 1 ফোঁটা তার ঠোঁটে পড়তে হবে। সবটা করবি কোনো ভুল ছাড়া। শিশুটার চোখ খোলা থাকবে ঠিক 15 মিনিট, তারপর আবার নিজে নিজে বন্ধ হয়ে যাবে। কাজটা শেষ হলে মরদেহ আবার জায়গায় রেখে আসবি এবং মাটি সমান করে আসবি। কোনো রকম চিহ্ন রাখবি না, মুছে ফেলবি সব, কেউ যেন বুঝতে না পারে। বাড়ির সময় একদম পেছনে ফিরে তাকাবি না, বুঝেছিস? পারবি? সাধু বাবা সহজভাবে কথাগুলো বললেও এসব কথা শুনে আদিবের গা কাঁপছিল। তবুও সে করছে। অনেকদিন ছোট বাচ্চার কবরের খোঁজ করছে, প্রতিদিন হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। অবশেষে কিছুদিন পর একটা শিশুর সন্ধান পায়। এজন্য সে হাসপাতালে লোকও ঠিক করে রেখেছিল। সেই লোক তাকে একদিন খবর দেয় একটা বাচ্চা জন্মের প্রায় 10 দিনের মাথায় মারা গিয়েছে। আদিব খবর পেয়ে তার পিছু নেয়। গভীর রাতে কবর খুঁড়ে তার মরদেহটি বের করে নিয়ে আসে। এরপর বাবার দেয়া পানির বোতল থেকে কয়েক ফোঁটা পানি সে শিশুর মুখে ফেলে। হঠাৎ করে তার চোখ খুলে যায়। ভয়ে আদিবের আত্মা কেঁপে ওঠে। তবু প্রতিশোধের নেশা তাকে মুহূর্তের মধ্যে যেন একটা মোহের মধ্যে টাঙিয়ে রেখেছে। তার কাছে মনে হচ্ছে এখনই বোধহয় সে কাজ ছেড়ে পালিয়ে যায়। সব ভয়কে দূরে রেখে দুধের বোতল থেকে 1 ফোঁটা দুধ সেই শিশুটির মুখে দেয়। প্রায় 15 মিনিট শিশুটি তার এক দৃষ্টিতে আদিবের দিকে তাকিয়ে থাকে। তার চোখ আবার বন্ধ হয়ে যায় ঠিক তান্ত্রিকের বলা 15 মিনিট পর। আদিব তাকে পুনরায় দাফন করে চলে যায়। পরদিন সে সাধু বাবার কাছে গিয়ে বলে, বাবা, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই কাজটা করেছি। শিশুটি চোখ খুলেছিল। ভয়ে আমার বুকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর দুধের ফোঁটা ঠোঁটে লাগাতেই আবার সে নিস্তেজ হয়ে যায়। এখন আমাকে কি করতে হবে বাবা? সাধু বাবা তাকে বলছিল, এরপর কি করতে হবে শোন বেটা, ওই শিশুকে যখন জাগাতে চাইবি এই দুধের বোতল থেকে একটু দুধ একটুখানি পাত্রে ঢেলে রাখবি। এই কাজের জন্য নির্দিষ্ট একটা ঘর থাকতে হবে। সেই ঘরের দরজা জানলা একদম বন্ধ রাখবি, কেউ যেন সেখানে প্রবেশ না করে। একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখবি ঘরে। তারপর যে মন্ত্রটি দেব সেই মন্ত্রটি পড়বি। যেখানে থাকুক মন্ত্রের ডাক শুনে শিশুটির ভেতরে থাকা শয়তান এই দুধের জন্য চলে আসবে। দুধ খাওয়ানোর আগে যে কাজটা করতে চাস সে কাজটা মনের মধ্যে ছবির মতো স্পষ্ট করে ভাববি। আর একটা কথা, ভুলেও অন্য কিছু ভাবতে যাবি না একদম। আমি সাবধান করে দিচ্ছি তোকে। আবারও বলছি, শুধুমাত্র যে কাজটা করবি সেটাই মনে রাখবি, অন্য কোনো কথা মাথায় রাখবি না। ইচ্ছেটা তোর মাথার ভেতরে রেখে দিবে। তোর ইচ্ছা শিশুর ভেতরে শয়তান বুঝে যাবে, তোর ইচ্ছা মতো কাজটাও করবে। তারপর ফিরে এসে দুধ খেয়ে চলে যাবে। দরকার হলে এভাবে আরো কয়েকবার ডাকবি। মনে রাখবি, অমাবস্যার রাতে সে নিজে থেকেই দুধ খেতে আসবে। দুধটা দরকার মতো ব্যবহার করবে, কারণ ওটা ফুরিয়ে গেলে এ পর্যন্তই। আদিব থামল। আচ্ছা, সেই কবিরাজ বলেছেন যে দুধটা যদি ফুরিয়ে যায়, এই কথা বলেই তিনি তার কথাটি থামিয়ে দেন। তারপর তার কপালের ঘাম ঝরছে, অর্থাৎ আদিবের। আমি তখনও স্তব্ধ হয়ে শুনছিলাম। আল্লাহকে মনে মনে বলছিলাম,
আল্লাহ, সবটাই যেন মিথ্যে হয়। একটা মানুষ প্রতিশোধের নেশায় এসব কি করতে পারে? এরকম পাগলামি কি কোনো মানুষ করে? কিন্তু মৃত শিশুর ভেতরে শয়তান চালনা, দুধের বোতল, এসব কিছু, না না, এসব কি ভাবছি আমি? এটা একদম সত্যি নয়। কিন্তু আদিবের চোখে মুখে যেরকম এক্সপ্রেশন দেখতে পাচ্ছিলাম, সেটা কোনো অভিনয় নয়। সে বলল, ভাই, আমার বন্ধুটি 2 দিনের মধ্যেই পাগল হয়ে গেল। খবর পেয়ে আমি যেন খুশিতে নেচে উঠলাম। অর্থাৎ এতক্ষণে বুঝলাম সে তার বন্ধুকে, অর্থাৎ যে তার টাকা নিয়েছিল, তাকে পাগল করার একটা ইচ্ছা ছিল তার মনের মধ্যে, এবং সেই শয়তানকে দিয়ে সেই কাজটাই সে করেছে। এরপর সে আবারও বলতে শুরু করলো। আমার মনে মনে তখন প্রচণ্ড খুশি। আমার মনে হলো এবার ন্যায় বিচার হয়েছে। কিন্তু আমি বুঝিনি আমার হাতে কি ভয়ঙ্কর একটা শক্তি এসে গেছে। এখন আমাকে কিছু করতে হয় না, ওই শয়তানটাই সব কিছু করে দেয়। আমি যা ভাবি তাই হয়। আমি চেয়েছিলাম আমার সেই ঠকবাজ বন্ধু যেন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, আর ঠিক 2 দিন পরে সেটাই হলো। আমি জিজ্ঞাসা করলাম, কি বলছিস তুই এসব? বল, এসব সত্যি না। আমি আর এসব মেনে নিতে পারছি না। মানে তোর এসব কথা আমার একদম বিশ্বাস হচ্ছে না। এই কথা বলায় বুঝতে পারলাম সে কিছুটা অনুতপ্ত। তাই আমি নিজেকে একটু সামাল দিলাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বল, আমি আর কিছু বলছি না, তারপর কি হলো? তারপর সে বলল, আমি দুধের বোতলটাকে খুব নিরাপদে একটা জায়গায় লুকিয়ে রাখলাম। রাতের বেলা পাত্রে দুধ রেখে মন্ত্র পড়তাম। সে আসতো, কাজ করত, ফিরে এসে দুধ খেত। আমি দূর থেকে দেখতাম দুধের শেষে পাত্রে ভেজা, আচ্ছা, সে যখন দুধ খেত, খাওয়ার পরে মাটিতে আমি ছাপ দেখতাম, কিছু ভেজা ছোট ছোট হাতের ছাপ। মেঝেতে ক্ষীণ কাদা এবং দুধের গন্ধ মিশে থাকত। এভাবেই দিব্যি চলছিল। কিন্তু এক রাতের পর সবকিছু বদলে গেল। সেটা ছিল অমাবস্যার রাত। আমি ছিলাম ক্লান্ত। আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো একটা হাসির অদ্ভুত শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি বিছানায় দেখি পায়ের কাছে বসে আছে শিশুটি। শিশুটি বলে ভুল হবে, কোনো শিশু নয়, সাক্ষাৎ একটা শয়তান। যে শয়তান শিশুটার শরীর ভর করে তার ভেতরে বাস করছে। এক ভয়াবহ জীব, পুরো ঘরের দেয়ালে ছোট ছোট হাতের ছোপ এবং পায়ের ছাপ ভেসে আছে, যা দেখে আগুনের শিখার মতো জ্বলে ওঠে, আবার কয়েক সেকেন্ডেই মিলিয়ে যায়। যেখানে হাত পা রাখছে সেখানেই এমন আলো জ্বলছে, কিন্তু তার হাত একদম ঠান্ডা। আমি টের পেলাম তার ঠান্ডা হাত দুটো আমার গলায় ছুঁয়ে দিচ্ছে। মুখে একটা অদ্ভুত হাসি, চোখ দিয়ে বেরিয়ে আসছে অদ্ভুত একটা রাগান্বিত দৃশ্য। আমি চিৎকার করতে যাব, ভয়ে আমি বিছানা থেকে সরে গেলাম। তাড়াহুড়ো করে লুকিয়ে রাখা দুধের বোতলটা বের করে আনতে গেলাম। খুব কষ্টে বোতলটা বের করে পাশে রাখা একটা বাটিতে দ্রুত ঢাললাম। কিন্তু চোখ বার করা সেই শয়তানরূপী শিশু চলে যাচ্ছিল। একটা সময় সে মাথা তুলে আমার দিকে তাকালো। আমি ভয়ে ভয়ে পেছনে সরে গেলাম, আর ঠিক সেই মুহূর্তে ভয়ে আমার হাত থেকে দুধের বোতলটা মাটিতে পড়ে ভেঙে গেল। এ কি সর্বনাশ হলো! আমি অবাক হয়ে গেলাম। মেঝেতে ছড়িয়ে পড়ল দুধ। আমি দৌড়ে বাইরে চলে গেলাম। অনেকক্ষণ কাঁপতে কাঁপতে বাইরে দাঁড়িয়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর সাহস করে ঘরে ফিরে এসে দেখি সেখানে আর কেউ নেই। পাত্রটা খালি। মেঝেতে ছোট ছোট হাতের ছোপ, পাত্রের কিনারায় ভেজা হাতের দাগ, কিন্তু বোতলটা ভেঙে গেছে। কাচের ফাঁকে সামান্য দুধ বেঁচেছিল, বাকি সবটুকু শুকিয়ে গেছে তৎক্ষণাৎ। সেটুকু সাবধানে আরেকটা ছোট বোতলে ঢেলে রাখলাম। এখন দুধ খুবই কম, সর্বোচ্চ একবারই তাকে দুধ খাওয়াতে পারবো। তারপর যদি দিতে না পারি তখন কি হবে? আমি শুধু এসবই ভাবছিলাম। সাধু বাবা তারপর কি হবে আমাকে আর বলেনি। সে কথা বলতে বলতেও থেমে গিয়েছিল সে। ভাই, আমি তার মুখে অদ্ভুত শয়তানি হাসি দেখেছিলাম সে সময়। আমি এখন জানি না কি হবে। তার কথা শুনে আমি ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়লাম। ভাবছিলাম যে করেই হোক এই ঝামেলা থেকে তাকে বের করে আনতেই হবে। আমরা আলোচনা করতে করতে ঠিক করলাম সাধু বাবার কাছে আবার যাব। আমরা দিনক্ষণ ঠিক করতে লাগলাম। কিন্তু যেদিন সাধু বাবার কাছে যাব সেদিনই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আদিব আমাকে বলল, সারাদিন সাধু বাবাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু আমরা কোনোভাবেই সেই সাধু বাবাকে খুঁজে পাচ্ছিলাম না।
আর যখন পেয়েছি তখন সব ঘটনা সেই সাধু বাবাকে খুলে বলেছি। বাবা শুনে একটা অদ্ভুত হেসে আমাদেরকে বলে, বেটা, তোকে তো বলেছি মূল্য দিতে হবে। দুধের বোতল ভেঙে গেছে, দুধ খুব কম আছে, শয়তানটাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, আমি তোর সমস্যার সমাধান করে দিতে পারি, কিন্তু আমার মূল্য সেটাকে দেবে। এই কথা বলে তিনি আবারও হাসতে শুরু করলেন। আদিব তার কাছে মূল্য জানতে চাইল। বিনিময়ে সেই বাবা তার বোনকে নিয়ে একটা অদ্ভুত রকমের প্রস্তাব দিল এবং বলল, এই মূল্য প্রতিশোধ না করলে। বাবার এই কথা শুনে আদিব কেঁদেই ফেলল। আমাকে যখন এসব বলছিল তখনও সে অঝরে কেঁদেই চলেছিল। আমি তার কাঁধে হাত রাখলাম এবং ভাই, মানে সেই ভাই আমাকে বলল, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এরপর অমাবস্যার সময় চলে আসলো। তারপর অমাবস্যার কাছে আসতেই আমাকে বলতে থাকলো, আচ্ছা আমি তাকে বললাম, তুই হতাশ না হয়ে শান্ত হ, আমরা অবশ্যই একটা পথ বের করব। আমি তোর সঙ্গে বাবার কাছে যাব। এবং সেই রাতে আমি আদিবের পাশায় শুয়েছিলাম। তারপর পকেট থেকে ছোট্ট একটা বোতল বের করে আমার হাতে দিল। তন্ত্রমন্ত্র বাঁধা সেই দুধের বোতলটি, কাচের ভেতরে সামান্য তরল, তবু যেন ভীষণ ভারী মনে হচ্ছে আমার কাছে। আমি দুধের দিকে তাকিয়ে দ্বিধায় পড়ে গেলাম। মনে হচ্ছিল তার কথাগুলো একদম সত্যি, এখানে কোনো একটা শয়তানকে বাধা আছে। আমি তবু সারা রাত ভাবতে থাকলাম, সত্যি কি সাধু বাবা এমন কোনো তন্ত্রমন্ত্র দিয়েছেন, নাকি ধোঁকা দিয়ে এই কাজগুলো করিয়েছেন? সবটাই যদি ধোঁকা হয় তাহলে তো ভয়ের কিছু নেই, কিন্তু যদি সব সত্যি হয়, ওই শিশুটি থেকে থাকে, তাহলে তো বিপদ। আদেবের ঘাড়ে চড়ে বসেছে। পরদিন সকালে আমরা দুজন সাধু বাবার ঘরে গেলাম। তারপর বাড়ির পেছনে নির্জন একটা জায়গায় বসেন তিনি। সেখানে গেলাম। বাতাসে কেমন একটা গোমট গন্ধ, আগরবাতি, কাঠ, পুরনো কাপড় জ্বালানো ধোয়া। আমরা পৌঁছেই ভেতরে ঢুকতেই তিনি বসে থাকা লোকজনদের বাইরে যেতে ইশারা করলেন। সবাই উঠে গেল তারা এক ইশারাতেই এবং আমাদেরকে বসতে বললেন। আদিম আমাকে পরিচয় করিয়ে দিলেন। আমাকে দেখে সে অদ্ভুতভাবে হাসল। তার হাসিতে যেন কিছু একটা অদ্ভুত লুকিয়েছিল, যার ঝলক আমি তার চোখে দেখেছি। মুখে ঘন দাড়ি, চোখ কালচে। তারপর আদিবকে দেখেই বলল, কেমন আছিস তুই? আমার মূল্য নিয়ে কিছু ভাবলি? কিরে, চুপ করে আছিস কেন? আমি স্পষ্ট বুঝলাম তার কথায় রাগের ঝলক দেখা যাচ্ছে। আমি তাকে বললাম, বাবা, আপনি আদিবের কাজ করে দিয়েছেন, এখন আর ওই শয়তানের দরকার নেই। আপনি দয়া করে সেই শয়তানকে ফিরিয়ে নিন। আমার কথা একটু কর্ণপাত করলেন না তিনি। তার দৃষ্টি তখনও আমার দিকে ছিল না। সে ভালো করে একবারও তাকালো না আমার দিকে। মনে হলো আমার কথা তার কাছে একেবারে গুরুত্বহীন। সেই সাধু বাবা, অর্থাৎ আদিব যেসব বলেছে সবকিছু সত্যি, কিন্তু তার প্রশ্নের একটা উত্তর দেননি। আমার কথা শুনে সাধু বাবা রেগে গিয়ে জিজ্ঞাসা করলো, কোন প্রশ্ন? আমি কি বলিনি এই ছোকরা তো, তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই জানিস আমি কে, আর আমি তোর কি হাল করতে পারি? এই কথাগুলো তার রক্তবর্ণ চক্ষু জোড়া আমি দেখে একেবারে আমার আত্মা শুকিয়ে গেল। তবুও সাহস করে বললাম, শয়তানকে ফিরিয়ে দেওয়ার কথা বলেননি আপনি তো। দুধ শেষ হয়ে গেলে কি হবে সেটাও বলেননি। আমার কথা শুনে সে মাথা নেড়ে বলল, বেটা শোন, প্রতিটা কাজেরই একটা দাম আছে। আমি আমার দামের কথা বলেছি, না পেলে আমি আর ফিরিয়ে নেব না। আমি কথা শেষ করার আগেই আদিব রেগে লাল হয়ে তার গলা ধরতে এগিয়ে গেল। অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো। আমি কোনো মতে আদিবকে টেনে সরালাম সেখান থেকে। এমন দৃশ্য দেখে সাধু বাবা মুচকি হেসে একটু আরাম করে সোজা হয়ে বসলেন। তারপর বললেন, গত রাতে তুই যখন আমার হাত ধরে অনুরোধ করেছিলি, তখন আমি ভেবেছিলাম তোকে আমি সাহায্য করব। আর এখন তুই আমাকে যেসব কথায় গালাগাল করছিস, মারতে আসছিস, বের হয়ে যা এখান থেকে, বের হয়ে যা, নইলে ভালো হবে না তোর। তোর চরম শিক্ষা দেব আমি। বের হয় এখান থেকে। আমরা দুজন চুপচাপ বেরিয়ে এলাম সেখান থেকে। আমি আদিবকে বললাম, তোর মাথায় কি গোবর ভরা আছে? সমস্যাটা আসলে কার, তোর নাকি আমার? সমস্যাটা তোর, আর যেহেতু সমস্যা তোর, তাই রাগ দেখিয়ে কোনো লাভ নেই। ভাই, এরা সবাই এক, এই তান্ত্রিক, এই শয়তানি শিশু।
তুই এমন ব্যবহার করছিস কেন? আমার ওই বন্ধুর মতোই এই বাবাকেও একটা শিক্ষা দিতে হবে, এমন কথা বলতে থাকলো আদিব। আমার কথা আর কোনো উত্তরই দিল না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, শিক্ষা দেওয়ার ইচ্ছা তারই ছিল, সে তার ইচ্ছায় এই পথে গিয়েছিল। বাবা শুরু থেকেই দাম আর ফলাফল পড়েছিল। এখন রাগ দেখি কোনো লাভ নেই, বরং তোর জীবনেই বিপদ। আমরা বাড়ি ফিরে সারাদিন ভাবতে থাকলাম কি করা যায়। দুজনেই গুম হয়ে থাকলাম। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। আদিব বোতলটাকে প্রাণের চেয়েও বেশি যত্নে রাখতে লাগলো। ঢাকনা বারবার চেক করতে থাকলো। আমি তার জন্য একটি শক্ত ঢাকনাওয়ালা একটা কাচের বোতল এনে দিলাম। পুরনো বোতল গরম করে জীবাণুমুক্ত করলাম, নতুনটি পরিষ্কার করলাম। খুব সাবধানে এক বোতল থেকে আর এক বোতলে সেই দুধটা ঢেলে রাখলাম। এতদিনে খারাপ হয়ে যায়নি, এটা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। দুধটা যেন একেবারে তাজা। ঠিক তখনই আদিবের হাত থেকে ফসকে একটা ফোঁটা মেঝেতে পড়ে গেল। তাড়াতাড়ি নতুন বোতলটি শক্ত করে বন্ধ করে নিচু হয়ে নিচের ফোঁটাটা দেখতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘরের চারপাশে থাকা পিঁপড়েগুলো এসে ভিড় করতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, পিঁপড়েগুলো দুধ খেয়ে একটু সামনে বাড়ছিল। তারা একটু সামনে যেতেই দগদগে তাপে যেন ছাই হয়ে যাচ্ছিল। এমন দৃশ্য দেখে আমি শিউরে উঠলাম। জীবনেও এমন দৃশ্য দেখিনি। মনে হলো দুধের চারপাশে অদৃশ্য একটা গণ্ডি, যেখানে প্রবেশ করলেই পিঁপড়েগুলো পুড়ে যাচ্ছে। আদিব তখন ধীরে ধীরে বলতে লাগলো, দেখেছিস তো, এই শয়তান আশেপাশেই ঘোরে। আমি খুব ভয় পাচ্ছি, সামনে অমাবস্যা, সে আসবেই এবং সে আসলে আমার কি হবে আমি ভেবে পাচ্ছি না। আমাকে বল তুই, কি করা যায়? আদিবের কথা শুনে আমার গলাও শুকিয়ে গেল। রাতভর ঘুম এলো না। স্বপ্নে দেখলাম ছায়াময় বাচ্চাটি তার বুকের ওপর বসে আছে, তার গলা নিংড়ে রক্তের মতো তরল পান করছে। আমার ঘুম ভেঙে দেখলাম ততক্ষণে জানালার পর্দাটি নড়ছে, বাতাসে কোনো গন্ধ নেই, তবু বুক ধড়ফড় করছে। সন্ধ্যায় আমি তাকে বললাম, একটা উপায় মাথায় এসেছে। হয়তো এই কাজে একটা ঝুঁকি আছে, কিন্তু পথ একটাই। এই পথে শুধু সাধু বাবা। যেভাবেই হোক তোকে শর্ত দিয়েছে, তার মধ্যে কি কি আছে এই জিনিস? আচ্ছা, তুই কি অন্য কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারবি? আচ্ছা, সে যে শর্তগুলো তোকে দিয়েছে তার মধ্যে কি কোনো নিয়ম আছে? অর্থাৎ তুই কি অন্য কোনো কাজে বা তোর ইচ্ছে মতো ব্যবহার করতে পারবি? সে কিছুক্ষণ ভেবে বলল, না, এমন তো কোনো শর্ত ছিল না। আমি বললাম, তাহলে আমরা ওই শয়তানকে সাধু বাবার দিকে পাঠিয়ে দেব। তাকে বাধ্য হয়ে ফিরিয়ে নিতে হয়তো সে নিজেই শেষ হয়ে যাবে, আর শয়তানটিও মুক্তি পাবে। অর্থাৎ এই কথাটি এমন ছিল, সে তার বন্ধু আদিবকে বলেছিল যে যেহেতু এখানে কোনো নিয়ম ছিল না, এই কাজটিকে শেষ করতে হলে অবশ্যই আমরা সেই শয়তান অর্থাৎ সেই তান্ত্রিকের বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। হয়তোবা এটাতে এমন একটা ফলাফল আসবে, হয়তোবা এই শয়তানটা শেষ হয়ে যাবে, নাহলে এই সাধু বাবা। এই কথা শুনে আদিব কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর হালকা হাসলো আর বলল, সত্যি তো, এমন কিছু তো করা যেতেই পারে। আমরা দুজনেই জানতাম এছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই। সেদিন রাতে সিদ্ধান্ত হলো আমরা শয়তানকে ডাকবো। রাত বাড়ছে, ঘড়িতে প্রায় 11টা। আমরা ঘরের মাঝখানে একটা টেবিল রাখলাম, ছোট্ট পাত্রে দুধ, আর সেই টেবিলের উপরে মাঝখানে ছোট একটা বাটিতে রাখলাম সেই দুধ। সব দরজা জানলা বন্ধ করে দিলাম। একটা কোণে ছোট্ট প্রদীপ জ্বালালাম। ঘরে মৃদু আলো, দেয়ালে ছায়া তুলছে। আমি শান্ত স্বরে জিজ্ঞাসা করলাম, কিভাবে ডাকবে? সে বলল, সাধু বাবার দেয়া মন্ত্র বলেই সে চলে আসবে। যতক্ষণ না আমাদের মনের ইচ্ছা প্রকাশ না করি, সেটা সে পূরণ না করে, ততক্ষণ পর্যন্ত সে দুধ স্পর্শ করতে আসবে না। বেশি অপেক্ষা করলে সে রেগে যায়, তাই যা করতে হবে সেটাই মনে মনে ভেবে নিতে হবে। তারপর সে অদৃশ্য হয়ে কাজ সারতে যাবে। কাজটা শেষ হলে সে নিজে নিজেই ফিরে এসে দুধ খেয়ে চলে যাবে। আমি আর কথা না বাড়িয়ে বললাম, তাহলে শুরু করি। এরপরে আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, তুই কিছু ভাবছিস? সে চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগলো। কিছু শব্দ বুঝতে পারলাম, কিন্তু আসলে শেষের অংশটা আমার পরিচিত লাগলো না। মন্ত্র থামতেই ঘরের তাপমাত্রা যেন একটু কমে গেল। এই পাত্রে সেই তরলের উপর হালকা কুয়াশার মতো
কিছু একটা জড়ো হলো, আমি কিছু বুঝতে পারছি না। প্রদীপটি টিম টিম করে উঠল। টেবিলের উপর মৃদু নড়াচড়া, যেন ছোট্ট কিছু একটার পা পা রাখা। আর সত্যি খানিক পরে সেই পাত্রের চারপাশে ক্ষীণ আকৃতির একটা ছায়া মূর্তি দেখা গেল। দেখলে বোঝা যাবে ছোট্ট একটা শিশুর অবয়ব। আমার বুক কাঁপতে লাগলো, আমার হাতের তালু ঘেমে গেল। এক ঝলকেই তার মুখের দিকে তাকাতেই আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। তবে আমার চোখের সামনে সে দ্রুতই আবির্ভাব হচ্ছিল। যত দ্রুত আবির্ভাব হয়েছিল, ঠিক তত দ্রুতই অদৃশ্য হয়ে গেল। বোঝা গেল আদিপ মনে মনে যা ভেবেছে তাই করে ফেলেছে, অর্থাৎ সে কাজে বেরিয়েছে। আমরা দুজন চুপচাপ বসে থাকলাম। দুধের পাত্র আর ছোট্ট প্রদীপের শিখা ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। বাইরে দূরে কোথাও কুকুরের ক্ষীণ ডাকে মনে হলো রাত আরো ভারী হয়ে উঠেছে। আমরা সেই পাত্রের দিকে এক নাগারে তাকিয়ে বসে আছি। রাত 12টার মতো তখন সময়। আমাদের কাছে মনে হলো হয়তোবা কাজটা এখনই শেষ হবে। আমি ফিসফিস করে তাকে জিজ্ঞাসা করলাম, কিরে, সাধারণত কতক্ষণ পর ঘরে ফিরে আসে? আদিপ তখন বলে, গত 2-3 বার মোটামুটি আধা ঘন্টার মধ্যেই ফিরে এসেছিল। আমরা অপেক্ষা করলাম। এরপর আমরা অপেক্ষা করলাম 12টা 30 থেকে 1টা 30। কোথাও নেই। হাত আর পিঠ ব্যথা হয়ে গেল। তারপরও সোজা হয়ে বসে আছি, কথা বলা বন্ধ। 1:30, তারপর 3টা। হঠাৎ দেখি পাত্রের দুধের রং বদলে যাচ্ছে, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে দুধগুলো। পচা দুর্গন্ধে পুরো রুম ছড়িয়ে পড়লো। আমরা কেউ সেখান থেকে এক চুল নড়লাম না। মনে হলো কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটছে। মনে হলো সাধু বাবা হয়তো কোনো একটা বাধা দিয়েছিল, হয়তো তিনি আর জীবিত নেই। আর সবচেয়ে বড় ভয়টা ছিল, যদি শিশু আত্মাটি আবারও ফিরে আসে, আর এবার যদি এসে দেখে যে কোনো কারণে সেই দুধটা নষ্ট হয়ে গেছে, তখন কি হবে? সে যদি আমাদের কোনো ক্ষতি করে। সেই পাত্রের দিকে তাকিয়ে থাকলাম আমরা। 3:30, 4:30, সে আর ফিরল না। আদিপ বলল, জানিস, এর আগে কখনো এত দেরি করেনি। আমার ভেতরে আশার আলোটা চলে উঠল। হয়তো হয়তো সাধু বাবা শেষ হয়ে গেছে, তার সঙ্গে সে নিজেও নিঃশেষ। সকাল 6:30 বাজতেই আমরা প্রদীপ নিভিয়ে ঘরের জানলা খুললাম। নষ্ট সেই তরল পদার্থ স্পর্শ করলাম না। সিদ্ধান্ত নিলাম সরাসরি সাধু বাবার বাড়িতে যাব। দরজা বন্ধ করেই বেরিয়ে পড়লাম। তার ডেরার সামনে পৌঁছাতেই দেখি আশেপাশের অনেক মানুষের ভিড়। অচেনা কিছু মানুষ, কয়েকজন তাকে চিনত, পুলিশও আছে। আমি আদিপকে পেছনে থাকতে বললাম এবং নিজে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলাম। পুলিশ রিপোর্ট লিখছে, একটি কাপড়ে মোড়া একটি দেহ পড়ে আছে মাটিতে। একটা ব্যক্তি বলছে, আমি তার বাড়ির পাশেই থাকি, ওই বাবা এই ঘরে একাই ঘুমাতেন। গত রাতে হঠাৎ জোরে একটা চিৎকার শুনতে পাই। সেই চিৎকার শুনে কয়েকজনকে সাথে নিয়ে দৌড়ে যায় সেখানে, এবং সেখানে গিয়ে দেখি তিনি মাটিতে পড়ে আছেন, তার শরীরটা নিথর। পুলিশ কাপড় সরিয়ে জিজ্ঞাসা করলো, কে এই সাধু বাবা? লোকটি তখন বলল, হ্যাঁ, আমিও দেখেছি। কাপড়টা সরিয়ে তার মুখ দেখে আমার বুকটা কেঁপে উঠল। তার মুখে অসংখ্য আঁচড়ানোর দাগ। তার মুখের চামড়াগুলো জায়গায় জায়গায় ঝুলে আছে। তার একটা চোখ নেই। সেই জায়গায় একটি কালো গর্ত, মাটিতে লালচে ভেজা দাগ। স্পষ্ট বোঝা গেল শিশু শয়তানটি তাকে আক্রমণ করেছে। এই দৃশ্য দেখে আমি পেছনে সরে গিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। মনে হলো সাধু বাবার শেষ, এবং আদিবের গলায় হালকা একটা স্বস্তি। কিন্তু ভয়ের ছায়া তখনও কাটেনি। মনে পড়লো অমাবস্যা মানেই সেই শিশুটির দুধের খিদে। সে যদি আবার ফিরে আসে, আবার যদি আমরা কিছু দিতে না পারি। এসব কিছুই ভাবতে থাকলাম এবং বাড়িতে ফিরে এলাম। ঘর খোলা, বাতাস বদলে গেছে। পাত্রের আগের সেই নষ্ট দুধটাও যেন আরো ঘন তীব্র গন্ধে ভরা। সেই রাতে আমরা আর কিছু করতে পারিনি। নিরাপদেই সে রাতটা কেটেছে। পরের অমাবস্যার রাত এলো। আমরা দুজনেই সেদিন অস্থির হয়েছিলাম। বিকেলে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঘরের নীরবতা নেমে এলো। জানালায় মশারি টানানো, দরজা বন্ধ, ঘরে আলো কম, পাত্রে কোনো তরল নেই। শয়তানটা এলেও তাকে দেয়ার মতো আর কোনো কিচ্ছু অবশিষ্ট নেই। বোতলটা যে সামান্য দুধ ছিল সেটাও সযত্নে রেখেছিলাম, কারণ সেটুকুই ছিল আদিবের শেষ আশ্রয়। সেই রাতে আমরা অপেক্ষা করলাম। কণ্ঠে কোনো সুর নেই, ঠোঁটে কোনো মন্ত্র নেই, বুক শুধু ধুকপুক করছে। কিন্তু আশ্চর্য, সারা রাত কোনো শব্দ হলো না। দরজার ফাঁক দিয়ে কেউ উকি দিল না।
বিছানার পায়ের কাছে কোনো ছায়াও বসে রইল না। মেঝেতে ছোট হাতের ছাপ পড়ল না। ভোরের আজানের পর আমরা একে অন্যের মুখের দিকে তাকালাম। চোখে একগাদা পানি, কাঁধে চাপ, যেন কোনো ভার আমাদের ঘাড় থেকে নেমে গেছে। তারপর আরও একটি অমাবস্যা পার হলো, তবুও কিছু ঘটল না। আমরা বুঝলাম, আর যাই ঘটুক, সেই সাধু বাবার সঙ্গে সঙ্গে সেই শিশু শয়তানেরও সংযোগ শেষ হয়ে গেছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অথবা সে যে উদ্দেশ্যে সেই শিশু শয়তানটাকে ডাকা হয়েছিল সেটা হয়তোবা শেষ হয়ে গেছে। এখানে যদি ঘটনা শেষ হতো তবে আপনারাও হয়তোবা বলতেন এটা সব কুসংস্কার। কিন্তু আমরা যখন সেই রাতের কথাগুলো স্মরণ করি তখনও মনে পড়ে যায় সেই প্রতিটি বিশ্রী ঘ্রাণ, প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া। আদিব এখন অনেকটাই শান্ত। মাঝে মাঝে তার চোখে একটা অদ্ভুত নীরবতা দেখি। সে তার কাছে সেই বোতলটাও আর রাখেনি। সেই ছোট্ট কাচের বোতল, যে বোতলের শেষ কয়েক ফোঁটা তরল ছিল, সে সেটা নিজে হাতে ভেঙে ফেলেছে। ভাগার আগে লম্বা সময় নিয়ে আমরা ভাবলাম, কাজটা কি আমরা ঠিক করেছি? তারপর নির্জন একা বিকেলে উঠোনে পুরনো সংবাদপত্র বিছিয়ে বোতলটা কাপড়ে মুড়ে পাথরের আঘাতে চূর্ণ করলাম। মেঝেতে ভাঙা কাঁচ আর দুধের গন্ধ লেগে থাকতো। সেই মেঝে পরে আমরা বারবার ধুয়ে মুছে সাফ করলাম এবং গাছের ডাল দিয়ে ঝেড়ে ঝেড়ে ফেলে দিলাম। জানালার পাশে যে গাছটা ছিল সেই গাছটাও আমরা কেটে ফেললাম এবং জানালার যে কাঁচটা ছিল সেই কাঁচটাও পাল্টে ফেললাম। রুমের পর্দাগুলো ধোয়া হলো, বিছানার বালিশ ধুয়ে রোদে দেওয়া হলো, যেন সমস্ত ঘর থেকে সেই রাতের গন্ধগুলো আমরা মুছে ফেলতে চাই চিরতরে। তবুও মাঝে মাঝে একটা অজানা শীতলতা ঢুকে পড়ে। আমরা একে অন্যের দিকে তাকাই, কোনো কথা বলি না। আদিবের সঙ্গে আমার সম্পর্ক বদলায়নি। সে এখন আগের চেয়ে অনেক বেশি ধীর। টাকা পয়সার ব্যাপারে বেশ সতর্ক। তার চোখে এক ধরনের অনুশোচনা, যা কথায় প্রকাশ করা যায় না। আমি জানি সে শয়তানকে ডেকে নিজের শত্রুকে শাস্তি দিয়েছিল ঠিকই, কিন্তু সেই শাস্তি তার নিজেকেও স্পর্শ করেছে। একজন মানুষ যিনি কাউকে শায়েস্তা করাতে গিয়ে নিজেই ভেতরের মানুষটাকে খচিয়ে আঘাত করেছে। আমি এখনও ভাবি, সাধু বাবার মতো লোকেরা কিভাবে মানুষের দুর্বলতাকে চিনে ফেলে। আমার কথা শুনে আপনারা হয়তোবা ভাবতে পারেন আমি কেন এত বিস্তারিত বলছি, কেন দৃশ্যের দৈর্ঘ্য এত কেন বাড়াচ্ছি। কারণ আমি চাই না কেউ ভাবুক এটা কোনো গল্পকারের কল্পনা। আমি তো কোনো গল্পকার নই। আমি এক বন্ধু যে আরেক বন্ধুর পাশে দাঁড়িয়ে একাধিক অমাবস্যা পার করেছি। জানালার কাছে বাষ্প জমতে দেখেছি, পিঁপড়াদের ছাই হয়ে যেতে দেখেছি। সেদিন সাধু বাবার ডেরায় যে গুমোট গন্ধ ছিল, কখনো কখনো মাঝে মাঝে আমার নাকেও তা আসে। আদিব যখন সেই রাতের কথা বলতে বলতে কেঁপে উঠেছিল, আমি তার হাত ধরেছিলাম। সে বলেছিল, আমি তখন জানতাম না এসব কতটা ভয়ঙ্কর। আমি বলেছিলাম, এখন তো জানিস, সেটাই সবচেয়ে বড় শক্তি। আমরা এখন জানি ছোট ছোট ভুল কিভাবে বড় অন্ধকারে পরিণত হয়। আমরা জানি সেই ক্ষোভকে কিভাবে থামাতে হয়। আমরা জানি দরজা খুলে নয়, দরজা বন্ধ করে ঝড় থামাতে হয়। আমি জানি আলো জ্বালতে হলে হাতকে স্থির রাখতে হয়, আর শ্বাসকে ধীর করতে হয়। আমরা জানি রাতের কাঁপুনি পেলে ঘরের ভেতরে মানুষ থাকলে মানুষটিকে ডাকতে হয়, শয়তানকে নয়। আর সেই কারণেই হয়তো পরের অমাবস্যা আর তারপরের অমাবস্যায় আর কিছুই ঘটেনি। হয়তো সৃষ্টির শয়তান নিজের মতো করে মুক্তি পেয়েছে, হয়তো সাধু বাবার সঙ্গে তার বাঁধন যতটুকু ছিল সেটাও ছিঁড়ে গেছে। এই দুধের শেষ ফোঁটাটিও আমাদের মন থেকে শুকিয়ে গেছে। আমরা জানি না, আমরা শুধু জানি পাত্রে আর কোনো তরল নেই, আর কোনো মন্ত্র পড়তে হবে না। আমি যখন এই ঘটনাটি আপনাদের বলছি তখন শুধু এটাই মনে করিয়ে দিতে চাই, মানুষ যখন অন্ধকারের দিকে তাকায়, অন্ধকারও তাদের দিকে তাকায়। এই শিক্ষা নিয়েই আমরা বেঁচে আছি, আর সেই শিক্ষাই আমাদের এই অমাবস্যা থেকে রক্ষা করবে। তো রাতুল ভাই, এই ছিল ঘটনাটি বড় হওয়ার কারণে অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, আরিফুল ইসলাম নাহিদ।
প্রিয় লিসেনার, বেশ লম্বা একটা ঘটনা ছিল। এই প্রথম হয়তোবা ছিল এমন কোনো ঘটনা যেটি দিয়ে আসলে বলতে গেলে পুরো ১ ঘন্টা আমরা ইমেইলই পড়ে শোনালাম আপনাদেরকে। এই ঘটনাটির একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, খুব চমৎকার লেগেছে আমার কাছে শেষের কথাটি, যে মানুষ যখন অন্ধকারের দিকে তাকায়, সেই অন্ধকারও কিন্তু তাদের দিকে তাকায়। তাই প্রত্যেকটি কাজেরও যেমন সমান একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, আমরা সায়েন্সে পড়েছি। ঠিক সেরকম আপনি যখন আপনার প্রবৃত্তি বশত কারো একটা ক্ষতি করে বসলেন, সেই ক্ষতির একটা ছাপ আপনার দিকেও কিন্তু পড়বে। ধরুন আপনি কাউকে একটা ঘুষি দিলেন, হয়তোবা সেই ঘুষিটা আপনার দিকে ফিরে এলো না, কিন্তু একটা চর পর্যন্ত কিন্তু আপনার কাছে ফিরে আসতে পারে। তো এরকমই যে কাজগুলো মানুষ করে, মানে নিজের অজান্তে বা প্রবৃত্তির প্ররোচনায় বা নিজের ভুলবশত বা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে, বা বলতে মানে বলা যায় যে মানুষ আসলে জ্ঞানের অভাবেই এই কাজগুলো করে বসে। তো কেউ আসলে এই ধরনের এই বিকৃত কাজগুলো করবেন না। অর্থাৎ এটা আসলে ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে এবং স্পষ্টভাবে বলা আছে, এই কালো জাদু বা এই কুফরি বিদ্যায় কেউ জড়াবেন না। এটা আসলে আপনাদের ঈমান, আমল এবং আপনার দুনিয়াবী জীবন এবং আপনার পরকালীন জীবন উভয়কেই ধ্বংস করে দেয়। যে এই ঘটনাটি আমরা যে শুনলাম, এটা আসলে একটা ক্ষোভের থেকে এইভাবে তার এই কাজটিতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন, যখন তিনি কোনোভাবেই কোনো শক্তি দিয়েই তার সেই প্রতিশোধটাকে প্রতিশোধ নিতে পারছিলেন না। আমার কথা উল্টে যাচ্ছে, কারণ একটান আমি কথা বলে গেছি, আপনারা হয়তো একটু বুঝতেই পারছেন। তো আসলে এরকমই সেই বিষয়গুলো, উনি সেই ক্ষোভের থেকেই কিন্তু এই কাজে চলে গিয়েছিলেন। তো যাই হোক, আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লাগলো? আমি আসলে খুব বেশি কথা বাড়াবো না, আপনাদের কয়েকজনের আমি আসলে কমেন্টগুলো পড়বো, দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। ছিলেন আমাদের সাথে অনামিকা সরকার আদুরি, অনেকগুলো কমেন্ট জমে গেছে আসলে। সীমান্ত ইসলাম ছিলেন, স্বাধীন মিয়া ছিলেন আমাদের সাথে, ইলিয়াস শেখ এতক্ষণ শুনছিলাম ভাই, আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ থেকে উনি বসে আছেন। মানিক মৎস্য খামার থেকে মানিক ভাই আছেন আমাদের সাথে। মুক্ত আকন্দ ছিলেন আমাদের সাথে, জসিমের মোড় থেকে শুনছেন। সজীব ছিলেন আমাদের সাথে, সালাম জানিয়েছিলেন, ওয়ালাইকুম সালাম। ছিলেন আমাদের সাথে সোয়াইব বিন কাউসার, লিখেছিলেন খন্দকার মেহেদি হাসান মানু ভাইয়া, যে শুনছি ঢাকা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আছি ভাইয়া, দীর্ঘদিন আপনার কোনো ঘটনা পাই না, অবশ্যই সময় পেলে লিখে পাঠাবেন। আমাদের সাথে পূর্বপাড়া থেকে ছিলেন কাউসার, মানিক মৎস্য খামার আমাদের সাথে ছিলেন। রুবেল মিয়া ছিলেন, গত সপ্তাহে আমাকে অনেক মিস করেছেন এমনটা জানিয়েছেন। আমি দূরে থেকেও, যদিও আমি ফেসবুক ইউজ করি না এখন, তারপরও আসলে শুধুমাত্র ভূতবেলা উপভোগ করার জন্য এবং আপনাদের কথাবার্তাগুলো এবং ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য হলেও আমি আমার মানে ফ্যামিলির একজনের ফোন থেকে আপনাদের কথাবার্তাগুলো পড়েছি এবং এই ভূতবেলা শুনেছি। আমি দেখেছি আপনারা কতটা মিস করেছেন আমাকে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে। আচ্ছা, লিখেছেন আপনাকে ছাড়া ভূতবেলা জমেই না। আসলে আমি ভূতবেলা জমে না কাদের ছাড়া? আপনাদের ছাড়া, আমি এটা বলতে চাই। কারণ আপনারা ঘটনা না পাঠালে আসলে এই অনুষ্ঠানের কোনো সার্থকতাই নেই। আপনারা যদি অনুষ্ঠানে এসে ঘটনা শেয়ার না করেন, তাহলেও কিন্তু এই অনুষ্ঠান কোনোভাবেই সামনে এগোতে পারবে না। টাঙ্গাইল থেকে রুবেল মিয়া ছিলেন, রিফাত মণ্ডল ছিলেন, আচ্ছা আচ্ছা, এরপর ছিলেন আমাদের সাথে সোহাগ সর্দার, দেখতে পাচ্ছি আমাদের সাথে মঈন মিয়া ছিলেন, রফিউল ইসলাম রাফি ছিলেন, অনেকদিন পর যুক্ত হলাম। শিহাব হাসান সাগর ছিলেন আমাদের সাথে, নয়ন সরকার ছিলেন, সাব্বির ছিলেন আমাদের সাথে, ছিলেন আমাদের সাথে নাহিয়ান ইবনে সিনা, উনি লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন শামীম শেখ, সুন্দর ছিল আজকের ভূতবেলা। মোশাহিদ, আচ্ছা মোশাহিদ ছিলেন আমাদের সাথে, আচ্ছা তুষা এবং আলিফ ছিলেন আমাদের সাথে, শুভ খান ছিলেন আমাদের সাথে, নীল আকাশ ছিলেন আমাদের সাথে, মাশরাফি ছিলেন আমাদের সাথে, আচ্ছা খন্দকার মেহেদি হাসান মানু লিখেছিলেন আমাদেরকে, লিখেছেন একজন, আচ্ছা আরও মেইল শুনতে চেয়েছেন আমার কণ্ঠে। জুনাইদ খন্দকার ছিলেন, অনেক সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা যারা আমাদের সাথে ছিলেন, আমি আসলে এতক্ষণ থেকে কথা বলতে বলতে একটু হাঁপিয়ে উঠছি। তো যাই হোক, আবারও কখনো সময় পেলে আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলবো। তো যাই হোক, এই মুহূর্তে আমি বলতে অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে এটাও একটা স্পেশাল এপিসোড ছাড়া কম নয়, কারণ আসলে যে ঘটনাটি ছিল এটিও একজন মানুষের পাঠানো, যিনি আমাদেরকে স্পেশাল এপিসোডগুলোতে ঘটনা পাঠাতেন, আরিফুল ইসলাম নাহিদ। এবং সেই সাথে আমি স্মরণ করতে চাই আমাদের ভূতবেলার স্পেশাল এপিসোডগুলোতে, যেমন বরকত ভাই, আরিফুল ইসলাম ভাই, বগুড়ার আরিফুল ইসলাম ভাইয়ের কথা বলছি, তারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে থাকেন। তানভীর প্রধান ভাই আছেন এবং হেমন্ত কুমার সাহা ছিলেন, আরও অনেকেই যারা ছিলেন আমাদেরকে স্পেশাল এপিসোডগুলোতে ঘটনা পাঠাতেন, এবং আরও অনেকেই যারা স্পেশাল এপিসোডগুলোতে উপস্থিত থাকতেন, আসলে অগণিত মানুষ আছেন।
তাদেরকে আসলে ধন্যবাদ জানাতে চাই। তো যাই হোক, আজকে স্পেশাল কেন বললাম, আমার সাথে একজন স্পেশাল মানুষ আছেন। তিনি আপনাদের খুব পছন্দের একজন আরজে, সুপরিচিত মুখ, সারাবেলার বর্তমানে একজন জনপ্রিয় আরজে। তাকে আমরা আজকে স্টুডিওতে পেয়েছি। আমাদের সাথে আছেন, নামটা কি বলবো, আচ্ছা সরাসরি তার কাছেই চলে যাই। কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, সবকিছু নিয়ে মোটামুটি ভালো আছে। তো ভাবলাম যে আজকে একটা ভৌতিক গল্প যদি আপনাদের সাথে শেয়ার করা যায় তবে আচ্ছা। বিষয়টা কেমন হয়। ওকে, আমি ওয়েলকাম করছি মেজবাউল হক, মেজবা, রাইট। মেজবা আছেন আমাদের সাথে স্টুডিওতে। আজকে মেজবার থেকে আমরা শুনবো ভৌতিক অভিজ্ঞতা। আসলে শুরুতেই আমি কিছুক্ষণ আগে স্টুডিওতে মানে আমরা যখন স্টুডিওতে আসার আগে আমি শুনেছি মেজবার থেকে আজকে আমাদেরকে বেশ কয়েকটি ঘটনা শেয়ার করবেন। সেটি হলো তার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে এবং তার ফ্যামিলির কারো একজনের থেকে শোনা একটি ঘটনা রয়েছে। তো যাই হোক, আর কথা না বাড়াই আমি চলে যেতে চাই মেজবার কাছে। মেজবা, আমরা কোন ঘটনাটি দিয়ে শুরু করতে যাচ্ছি? শুরুতে আমার সাথে ঘটে যাওয়া বা আমার এক কথায় হচ্ছে এটা একটা বাস্তবিক অভিজ্ঞতা বলা যায়, যেটা অনেকদিন আগে আমি এবং আমার বন্ধুর সাথে ঘটে গেছিল আর কি। সেই তো ভাবতেছি সেই ঘটনাই আজকে শেয়ার করি। আচ্ছা। মূলত শুনেছিলাম আমি যেখানে ছিলাম, তো যেখানে আমি ছোট থেকে বড় হয়েছিলাম সেইখানে মূলত ঘটনাটা ঘটে। তো আমি আমার ফ্রেন্ড মিলে আমরা জানতাম যে হচ্ছে ওইখানে মূলত শ্মশান যে বিষয়গুলো আছে সেটা, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের আরতি বা পুজো করা হইতো। তো ওখানে দেখা যাচ্ছে যে আমরা সকলেই জানি যে হচ্ছে শ্মশান ঘাটে কিন্তু মানুষের পুরাণে যে হিন্দু রীতি অনুযায়ী হচ্ছে মৃত মানুষদেরকে পড়ানো হয়। তো অনেকেই এরকম আছে যে তান্ত্রিকগুলো আছে সেখানে হচ্ছে দেখা যেত যে তারা মৃত লাশ নিয়ে কিন্তু তারা অনেকে শয়তানের পুজো করতো। তো বিষয়গুলো আমরা অতটা তখন কিন্তু আমি ছোট ছিলাম এবং আমি আমার ফ্রেন্ড তখন মনে হয় সম্ভবত ক্লাস 8-এ ছিলাম সম্ভবত, অর্থাৎ 8ম শ্রেণীতে পড়ার সময় ঘটনাটা আসলে আমরা ফেস করি। তো আর আমি আসলে বিষয়গুলো জানার জন্য আসলে এক সময় দেখা গেল যে আমি আর আমার ফ্রেন্ড মিলে তো হচ্ছে আসলে সত্য কিনা বিষয়টা সেই সত্যটা উদ্ঘাটন করার জন্যই আসলে আমরা সেই শ্মশান ঘাটে অঞ্চলগুলোর মধ্যে আমরা একটু আর বিশেষ করে রাত্রেবেলা আমরা শুনতাম যে ওইখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের আত্মা প্রেতাত্মাগুলো হচ্ছে ঘোরাফেরা করতো আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো তখন আমি আমার ফ্রেন্ড মিলে একটা প্ল্যান করি যে চলো দেখা যাক যদি সত্যি সেখানে কোনো প্রেতাত্মা থাকে বা হচ্ছে যদি করতে পারি বা একটা অভিজ্ঞতা নেওয়া যেতে পারে। তো হচ্ছে সেই অনুযায়ী আমি আর আমার ফ্রেন্ড মিলে সেদিন আবার আমাদের কোচিং ছিল। তো 8ম শ্রেণীতে তো আমরা সকলেই জানি যে জেএসসি পরীক্ষা হয়। তো ওই সময় আমি আমার ফ্রেন্ড মিলে তো রাত্রেবেলা কোচিং শেষ করে সন্ধ্যার দিকে আমরা বাসে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে আমরা প্ল্যান করি যে আমরা বের হবো আজকে। সেদিন আবার একটু রাতটা অন্ধকার ছিল। তো ওই সময় আমরা দুজন মিলে বের হই যে আসলে সত্য কিনা ঘটনাটা, আসলে আমাদের সাথে যে কোনো অলৌকিক ঘটনা যদি ঘটে থাকে তো আমরা সেটা ক্যাপচার করতে পারবো। আচ্ছা আচ্ছা। অ্যান্ড দেন আমরা দুজন মিলে প্রিপারেশন নিয়ে আমরা বের হই। সম্ভবত ওই টেশন নামাজ আমরা দুজন একসাথে নামাজ পড়ে আমরা দুজন হচ্ছে ঠিক 9টার দিকে আমরা সম্ভবত বের হব। কিন্তু ওই এলাকাগুলোতে আমরা কিন্তু ও আর আমি মিলে অনেকটা সময় কাটাই এবং বিকালবেলা করে খেলাধুলা করা বা হচ্ছে ঘুরতে যাওয়া, অর্থাৎ আমাদের আড্ডার স্থান ছিল ওই বিশেষ কিছু জায়গাগুলোর মধ্যে। তার পাশে হচ্ছে এই ধরনের একটা শ্মশানঘাট ছিল, সেখানে হচ্ছে মানুষ পড়ানো হইতো, আমরা সকলেই জানি। তো তারা হচ্ছে ওই বিষয়গুলোই যে মানুষ অর্থাৎ লাশ নিয়ে পুজো করতো, হ্যান্ড ত্যান করতো, এটা সেটা করতো। তো আমরা বিষয়গুলো আসলে দেখার জন্যই আসলে যাচ্ছিলাম। তো দেখা গেল যে আমরা যখন যাচ্ছি প্রথমে দেখা গেল যে শুরুতে বলি আমরা আসলে দুজনে ভূত বা প্রেত বা যেগুলোতে আমরা বিশ্বাস করতাম না। তো দুজনেই হচ্ছে যাচ্ছি। তো যাওয়ার পথেই হচ্ছে আমাদের প্রথমেই রাস্তাঘাটে একটা বিড়াল। তো আমরা অনেকে মানে শুনি, লোক মুখে শুনি, গ্রামাঞ্চলে অনেকের মুখে শুনি যে কালো বিড়াল হচ্ছে পথ কাটাটা ভালো না। তো আসলে এটা আমি আসলে বিশ্বাস করতাম না। তো এখন দেখা গেল যে ঠিক ওইরকম একটা ঘটনাই আমাদের সাথে ঘটে গেল। ঠিক আছে, তো বিষয়গুলো আমরা নর্মালি নিচ্ছিলাম। তো আস্তে আস্তে যখন আমরা ওই বেশ অন্ধকার ঘোরের দিকে যাচ্ছিলাম যেখানে হচ্ছে গাছগাছালি দিয়ে ভরা, ঠিক গাছগাছালি পার হয়ে হচ্ছে শ্মশান ঘাটটা। তো দেখা গেল যে হচ্ছে আমি আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি। তো শুরুতে যে বিড়ালে যে বাধাটা ছিল বেশ ভালো লাগলো, আচমকা হয়ে গেছে ঘটনাটা, আমরা তো গুরুত্ব দিলাম না। দেন তারপর হচ্ছে ঠিক যখন আমরা যে ওই গাছগাছালির ভিতরে প্রবেশ করব তখন দেখা গেল যে হঠাৎ করে আশেপাশে বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো। আসলে আমরা বুঝতে পারতেছিলাম না যে বাতাসটা, তো আমরা যখন আসতেছিলাম তখন কোনো বাতাস ছিল না। তো হঠাৎ করেই বাতাস ভিতরে যে গাছগাছালিগুলো নড়াচড়া শুরু হয়ে গেল। আসলে আমরা এটা বুঝতে পারতেছি না দুজনেই।
তো আমরা দুজনে আলোচনা কথা বেশি বেশি কথা বলতেছি না এটা নর্মাল ভাবে নেওয়াটা দরকার হতে পারে তখন মানে ব্যাপারটাকে মানে কোনোভাবে পাত্তা দিচ্ছেন না আমরা আপনারা? কোনোভাবে কোনো কিছু পাত্তা দিচ্ছি না, কারণ আচ্ছা, আমরা আচ্ছা। তখন হচ্ছে কি উড়ন্ত বয়স ছিল, ক্লাস হ্যাঁ, তখন ছিলাম, তখন আমাদের একটা জাস্ট আচ্ছা আচ্ছা সবকিছু okay. কৌতূহল থেকে আগ্রহ বিষয়গুলো আর কি আচ্ছা, আসলে। okay. এখন আমরা দুজন তো ভূতাত্মা এটা সেটা বিশ্বাস করতাম না। তো অ্যান্ড দেন যখন আমরা প্রবেশ করলাম তখন দেখা গেল যে অটোমেটিক্যালি আমাদের শরীরে যে হাতের লোমগুলো অটোমেটিক্যালি কেন যেন খাড়া হতে মানে দাঁড় হয়ে গেল, শিহরণ শরীরের মধ্যে এক ধরনের একটা শিহরণ তৈরি হলো আর কি। তো অ্যান্ড দেন যখন শিহরণ তৈরি হলো তখন 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 আমরা কি আমরা আমার দুজনে আমাদের মধ্যে এক ধরনের পরিবর্তন চলে আসলো যে এটিকে আসলে সত্য কোনো বিষয় কিনা, যেগুলো কিন্তু আমরা শুনি লোকমুখে শুনে থাকি হচ্ছে যে পরিবারের থেকে, যে আসলে সত্য কিনা বিষয়গুলো। অ্যান্ড দেন তো দেখা গেল তা আমরা যতই সামনে আগাচ্ছিলাম তো ততই আমাদের ভয় লাগতেছিল আর কি। তো আচ্ছা, আমরা আচ্ছা। এর আগে পূর্বে কখনো ভয় পাইতাম না। হ্যাঁ, আমরা দুজন হচ্ছে একসাথেই সবকিছু করতাম। তা আমরা রাত্রেবেলা ঘোরাফেরা করতাম, বাট এই প্রথমবার যে একটা দুজন মিলে একটা মানে মারাত্মক একটা অভিজ্ঞতা নেওয়ার করতেছি। অনেক শুনি আমাদের যে কুসংস্কারগুলো গ্রামের মধ্যে আছে, তো সেগুলোই কেন জানি আমাদের সামনে আমাদের সাথে দুজনের সাথে ঘটা শুরু করে। আচ্ছা তো তারপর আমরা আস্তে আস্তে শ্মশানের দিকে আগাই যেছে যদি দেখি, তারপর আমরা সামনে যতই আগাচ্ছিলাম ততই আমাদের ভয় লাগতেছিল যে আসলে কিছু হচ্ছে কিনা। তখন আমরা কিন্তু ছোটই ছিলাম, মোটামুটি আচ্ছা, আচ্ছা। ক্লাস 8 ছিলাম যেহেতু। ক্লাস 8 বাহ অ্যান্ড দেন যখন শ্মশানের দিকে প্রায় কাছাকাছি যাচ্ছিলাম তখন দেখা গেল যে হচ্ছে হুম একটা লোক হচ্ছে কি যেন নিয়ে মন্ত্রতন্ত্র এটা সেটা পড়তেছে। তো আমরা ভাবলাম যে কি হতে পারে, আমরা লোক মুখে শুনি যে শয়তানের পুজো করে, অ্যান্ড দেন খারাপ আত্মা বা খারাপ জিন হচ্ছে এগুলো মানুষের ক্ষতি করার ট্রাই করে, বা হচ্ছে মানুষরা ওই তান্ত্রিকগুলো হচ্ছে শয়তানের বা খারাপ জিনগুলোকে ব্যবহার করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো যখন আমরা বিষয়গুলো দুজনে দেখলাম, তো দেখার সাথে সাথেই কিছুটা আমাদের আশ্বাস হয় বা বিশ্বাস করতে বাধ্য হই যে আসলে এই বিষয়গুলো আসলে সত্য। আর আমাদের দুজন হচ্ছে এক কথায় আমরা দুজন কখনো বা ভূত বা এটা সেটাতে আমরা কখনো বিশ্বাস করতাম না, তবে আমরা এটুকু জানতাম যে আচ্ছা। এটা সেটা করা হইতো। অ্যান্ড দেন আমার সাথে আরও একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা ঠিক যাওয়ার আগে পূর্ব মুহূর্তে আমরা যখন প্ল্যান করি যে আমরা হচ্ছে একটা এই ধরনের একটা এক্সপিরিয়েন্স নেব, তো তার আগে দেখা গেল যে আমি যে বাসায় ছিলাম সে বাসার নিচে একটা কবর ছিল। অর্থাৎ বাসার ওখানে আমার একটা খোলা মাঠ ছিল, তো সেই খোলা মাঠে আমরা বিকেল করে ও আর আমি আড্ডা দিতাম। তো দেখা গেল যে আমি আছে বিশেষ করে আমার অভ্যাস ছিল মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজ শেষ করে ওখানে গিয়ে একটু কিছুক্ষণ বসে থাকা, একা একা বসে থাকা। তো হচ্ছে আমি লিটারেলি নর্মাল ডেগুলোতে যেরকম হয় সেরকমভাবে হচ্ছে মাগরিবের নামাজ শেষ করে আমি হচ্ছে কবরের পাশে ওখানে বসে বা একটু গুনগুন করতেছিলাম, বা দেখা গেল যে কি করতেছিলাম। তো তখন দেখা গেল যে আমার সাথে অলৌকিকভাবে হচ্ছে মনে হচ্ছে যে আমার পাশে কি কেউ একটা আমার সাথে কথা বলার ট্রাই করতেছে, আমাকে খোঁচা মারার ট্রাই করতেছে, বাট আমি আশেপাশে তো কাউকে দেখতেছি না। লিটারালি আমি ওখানে সব সময় যাতায়াত করি, বাট সেই দিন হচ্ছে কেউ ছিল না। তো মূলত ওই যে অর্থাৎ সেখান থেকে আমাদের কৌতূহলটা জাগে, বিশেষ করে আমার কৌতূহলটা জাগে এটাকে আসলে সত্য কিনা, যে আমরা আসলে দেখতে চাই যে হচ্ছে আসলেই কোনো জিন বা ভূত এটা সেটা কি আসলে মানুষের ক্ষতি করার ট্রাই করে কিনা। তো সেখান থেকে হচ্ছে ওই যে শ্মশানের বিষয় আগানো এবং তান্ত্রিকগুলোর সাথে করা, অ্যান্ড দেন কিন্তু এটা আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা সেখানে কোনো আক্রমণের শিকার হই নাই, কোনো খারাপ জিন বা কোনো খারাপ প্রেতাত্মা থেকে কখনো আক্রমণের শিকার হইনি। সেখান থেকে জাস্ট আমরা গিয়েছি, দেখেছি একটা যে নতুন একটা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা নিয়ে আমরা কিন্তু চলে আসি। অ্যান্ড দেন যখন এই বিষয়গুলো একজনের সাথে শেয়ার করা হয় তখন তিনি বলেন যে আসলে সত্য, বিষয়গুলো আসলে সত্য, যে হচ্ছে আসলে তার মধ্যে থেকে একটা বিষয় আমার কাছে খুব অদ্ভুত লাগে, সেটা হচ্ছে বিড়াল যখন রাস্তাঘাটে এটাকে আসলে কোনো বদ লক্ষণ কিনা বা খারাপ ইঙ্গিত দেয় কিনা, এটা আসলে আমি এখনো পর্যন্ত বলতে পারবো না। এটাকে আমি কুসংস্কার হিসেবে এখনো পর্যন্ত গ্রহণ করে নিচ্ছি। তার এর পূর্বেও আমার সাথে যেমন আমাকে আমার ছোটবেলা বিশেষ করে যখন আমি ক্লাস 3-তে বা 4-এ ছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন আমাকে কি যেন তাড়া করতেছে। একটা দিন তো হচ্ছে আমাকে দেখা গেল যে একটা ঈগল আমাকে মনে হচ্ছে তাড়া করতেছে, বাট এটা কি আসলে সত্য বা ঈগল, যে আমি ভাবতে ওই সময় এটা কোন সময়ে? এটা হচ্ছে যখন আমি ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা, ছোট ছিলেন। আচ্ছা, মানে আমি বলেছি যে মানে কোন সময়টাতে ছিল? তখন 4-5 বছর বয়স হবে। এই ঘটনা যেটা কথা বললাম যে আমাকে এখনকার ঘটনাটা যেটা ওই যে ঈগল তাড়া করার ঘটনা, এটা ছোট থাকতে। যদি ঈগলের প্রসঙ্গে আসি তাহলে আরো একটা বিষয় এখানে নিয়ে আসা লাগে, সেটা হচ্ছে এই কথাটা হচ্ছে আমার আম্মুর থেকে শোনা। সেটা হচ্ছে যে
আম্মু আমাকে বলতো তুমি যখন ছোট ছিলা তোমাকে একটা রুমের মধ্যে অর্থাৎ তোমাকে যে বিছানায় রাখতাম আমার দেখা গেল যে আমি যখন সরে যেতাম তখন দেখা গেলো তোমাকে আমার মনে হতো যে তোমাকে কেউ যেন খাবার জন্য আসতেছে বা তোমার আশেপাশে আমি সাপ দেখতে পাচ্ছিলাম এরকমটা। আসলে বিষয়গুলো আমি ওভাবে পাত্তা দিতাম না। উনি বলতো যে তোমার পিছনে হয়তো বা কেউ আছে বা তোমাকে নষ্ট করার ট্রাই করতেছে। আমাকে আম্মু এক সময় বলছিল যে অর্থাৎ তোমার যে ভ্রূণটা গর্ভে যখন ছিলাম তখন তোমার ভ্রূণটাকে নষ্ট করার জন্য কেউ উঠে লেগেছিল বা কালো যদি করেছিল আমাকে আর কি, আচ্ছা, আচ্ছা, এরকমটা। ওকে। কিন্তু আমি ওগুলো পাত্তা দিতাম না। হুম, হুম, হুম। অ্যান্ড দেন যখন দেখা গেল যে ওই যে বলতো যে তোমাকে খাওয়ার জন্য বা তোমাকে নষ্ট করার জন্য এখনো পর্যন্ত সাপ বা তোমার আশেপাশে এটা সেটা ঘোরাফেরা করতেছে, হুম, হুম। তো তখনও বিষয়গুলো আসলে পাত্তা দিতাম না। যখন আমি বড় হইলাম, বড় হওয়ার পর দেখা গেল যে যখন আমার 3-4 বছর বয়স তখন দেখা গেল যে আমার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে যেরকম আমাকে ঘোড়া তাড়া করতেছে, একটা সাদা প্রকৃতির ঘোড়া আমার সামনে দিক দিয়ে হেঁটে যাচ্ছে, দৌড় দিয়ে চলে যাচ্ছে। যখন এগুলো আমি আম্মুকে বলতো আম্মু আমাকে খুব ভয় পেত। তখন আম্মু হচ্ছে আমাকে কোথাও ছাড়তো না, এরকমটা যে একা একা যাওয়া যাবে না বাইরে, হ্যান ত্যান এটা সেটা বলতো। তবু আমি এগুলো আসলে বিশ্বাস করতাম না ওই পর্যন্ত। আমি ওটা একদম মানে আচ্ছা। মনের ভুল বা হচ্ছে চোখের ভুল এটা সেটা বলেই, কারণ বিশ্বাস করার পরবর্তীতে বাধ্য হয়ে বিশ্বাস করা লাগছে বিষয়গুলো আর কি। তো যখন দেখা গেল যে হচ্ছে, তো এইভাবে হচ্ছে আগ্রহটা জাগে। অ্যান্ড দেন আমার সাথে আরও অনেক কিছুই ঘটে যায় মাঝে মাঝে অন্ধকারের মধ্যে। আমাকে দেখা যাচ্ছে যে অন্ধকারের মধ্যে আমাকে কেউ যেন ধরার জন্য আসতেছে, বা হচ্ছে আমি যখন একা থাকতাম অন্ধকারের মধ্যে তখন মনে হচ্ছে যেন আমার পাশে কেউ শুয়ে আছে বা হচ্ছে আমার সাথে কথা বলার ট্রাই করতেছে বা হচ্ছে আমাকে এটা সেটা বলতেছে। এগুলো থেকে মূলত হচ্ছে আমার এবং আমার ফ্রেন্ডের যে দুজনের যে অভিজ্ঞতাটা, আসলে মূলত আমাদের আগ্রহটা আসলে এখান থেকে জাগে, এটা আসলে সত্য কিনা। রাইট। অ্যান্ড দেন আমরা একটা এক্সপ্লোর করি। হ্যাঁ, আসলে বিষয়গুলো হতে পারে সত্য, হতে পারে অ্যান্ড হতে পারে এই সত্য। আমি এটাকে সত্য বা মিথ্যার মধ্যে একটা কথা কি করে নিয়েছি, আসলে তাই। তো এটাই হচ্ছে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। রাইট। আর দ্বিতীয় যে গল্পটা সেটা এখনই বলবো না, আচ্ছা, আমরা কিছুক্ষণ পরে আমরা শুনবো সেই কিছুক্ষণ ঘটনাটি। পরেই বলবো সেটা। আচ্ছা বলছি। আচ্ছা, ওকে, ফাইন। আমরা মেজবার কাছ থেকে শুনলাম মানে তার জীবনে প্রথম একটি ঘটনা যেটি আসলে তিনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন, এবং প্রথম অবস্থায় যেখানে আসলে আমাদের অনেক সময় দেখা যায় না, বন্ধু বান্ধবরা একসঙ্গে থাকলে কিছু মিশন থাকে আমাদের মধ্যে, যে আসলে একা একা যে জায়গাগুলোতে যাওয়ার সাহস হয় না। কিন্তু আমরা মানে ভিন্ন সময়ে দেখা যায় যে আমরা বিভিন্ন সময়ে স্কুল কলেজে বা যখন আমরা মানে টিউশনে যাই, তো তখন দেখা যায় যে বন্ধু বান্ধবরা মিলে কথাবার্তা বলি যে দোস্ত আমি তো ভয় পেয়েছিলাম অমুক দিন, এই ঘটনা ঘটেছিল আমার সাথে। তো আসলে বা এমন কিছু মনে হয় যে কিছু কিছু জায়গা থাকে যেখানে আসলে একা একা কখনো যাওয়ার সাহস হয়ে ওঠে না, কিন্তু যখন আমাদের পাশে বন্ধুরা থাকে বা আশেপাশে কোনো বড় ভাই বা সবাই মিলে যখন আসলে একসাথে জটলা করা হয়, তখন কিন্তু দেখা যায় যে রাত্রেবেলা ভৌতিক গল্পগুলো আলোচনা করতে একটা ভালো মজা লাগে। যেমন আমি এই যে গত সপ্তাহে একটা জায়গায় গিয়েছিলাম, আসলে ঢাকায় গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরে এসেছিলাম নানু বাসায়, এবং সেখানে বসে আমাদের কাজিনরা মিলে, আমার খালামণি যারা ছিলেন সবাই মিলে আমরা একটা গল্পের আসর বসিয়েছিলাম। সেখানে হাসির কথাবার্তা, মানে এক একজন এক এক কথা বলছে, তার মাঝে কিন্তু ভৌতিক একটা মানে আসরও তৈরি হয়েছিল। আমি যেখানে আছি সেখানে একটা ভৌতিক আসর তৈরি হবে না তা তো কথা নয়, তাই না? তো যাই হোক, আমি সেখানে কিছু ঘটনা শুনেছিলাম। সেই ঘটনাগুলো আমি আজকে এপিসোডে না হলেও পরের কোনো এক এপিসোডে আপনাদেরকে শোনাবো। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যখন আমরা সবাই মিলে একত্র হই, এবং তখন কিন্তু আমাদের ভেতরে যে ভয়টা, সেই ভয়টা কিন্তু কাজ করে না, এবং সেই জায়গাগুলো থেকেই আমরা তখন মাথায় চিন্তা আসে যে অমুক জায়গাটা তো একটু মানুষের মুখে শোনা যায় যে এই জায়গাটাতে কেমন একটা এমন কিছু একটা আছে। তো সেই সময় কিন্তু আমরা সেই জায়গাগুলোতে যাওয়ার জন্য সাহস করি। তো যাই হোক, মেজবার থেকে আমরা যে ঘটনাটি শুনছিলাম, সেই ঘটনাটিও মোটামুটি সেরকমই। তো যাই হোক, আমরা আসলে এই মুহূর্তে আপনাদের কথাবার্তাগুলোতে যেতে চাই, দেখতে চাই কারা কারা আছেন আমাদের সাথে। এরপর আমার হাতে একটা মেইল আছে, সেই মেইলটি আপনাদেরকে পড়ে শোনাবো। তারপর আবারও আমরা মেজবার কাছে চলে যাব এবং তার কাছে শুনবো আরেকটি ঘটনা। দেখতে পাচ্ছি আমাদের সাথে স্বাধীন ছিলেন, উনি লিখেছিলেন আমাদেরকে, উনি অনেকদিন পর শুনছেন। জুনাইদ খন্দকার লিখেছিলেন যে ভালো হচ্ছে প্রোগ্রামটা। মমিনুল ইসলাম সালাম জানিয়েছিলেন, উনি বনারপাড়া থেকে শুনছেন আমাদেরকে। একজন ছিলেন আমাদের সাথে, উনি একজন মানুষকে একটি ছন্দ লিখে পাঠিয়েছেন কথাবার্তা। যাই হোক, রেজাউল করিম ছিলেন গোপালপুর থেকে আমাদের সাথে। ওয়াসিম রাজ ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন যে যুক্ত হয়ে গেলাম ভূতবেলায় পালাশিঘাট থেকে। স্বাধীন মিয়া লিখেছিলেন যে উদাখালী থেকে যুক্ত হয়েছে, আপনাকে ছাড়া ভূতবেলা মজাই হয় না। ধন্যবাদ। সুরাইয়া জান্নাত পরি ছিলেন আমাদের সাথে। আরিফ মণ্ডল ছিলেন, লিখেছিলেন যে গাজীপুর থেকে শুনছি ভাইয়া, ছিলেন আমাদের সাথে। আমির
সাকিব উনি লিখেছিলেন যে খান, আচ্ছা আচ্ছা সরি, থানাপাড়া থেকে যুক্ত হয়েছেন। ওকে ফাইন, অনেক ভালো লাগছে উনি এমনটি জানিয়েছেন। ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল। নূরে মিস কাতুল ছিলেন আমাদের সাথে, কুমেদপুর থেকে দেখছেন আমাদেরকে। আপেল মাহমুদ ছিলেন আমাদের সাথে। সিয়াম মোতালেব মুন্না ছিলেন আমাদের সাথে কালীবাজার থেকে। মাহিম ইসলাম মুক্ত ছিলেন, ভাইয়া আপনাকে ছাড়া একটু জমে না। ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে মেজবাউল হক যে আসসালামু আলাইকুম রাতুল, কেমন আছো? অনেক ভালো আছি। আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড মেজবা যুক্ত হয়েছে। মেজবার জন্য অনেক অনেক শুভকামনা। ছিলেন আমাদের সাথে সুজন রহমান, রাঙ্গামাটি থেকে শুনছি। আরিফ রহমান সামি উনি লিখেছেন ভাই অনেক সুন্দর হচ্ছে, বেশ ভয়ানক, থ্যাংক ইউ। লিখেছিলেন আমাদেরকে রাকিব মিয়া, অনেক নতুন যুক্ত হয়েছেন। উনি গাইবান্ধা গোপালপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তানভীর প্রধান সালাম জানিয়েছিলেন। ওয়ালাইকুম সালাম। তানভীর প্রধানের ঘটনা পাচ্ছি না কিন্তু। লিখেছিলেন আমাদেরকে ঢাকা থেকে ইফতি ছিলেন। স্বর্ণা জাহান লিখেছিলেন হাই, শুনছি গাইবান্ধা থেকে, আচ্ছা সাথে আছি শেষ পর্যন্ত, থ্যাংক ইউ আপু। আমার বড় বোন যুক্ত হয়েছেন। মোজাহিদ হাসান লিখেছিলেন যে ভাই ইমেলগুলো প্লিজ একটু চেক করে পাঠাবেন, কারণ ওগুলোতে আজকাল লিখে পাঠায়। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। খুব সুন্দর একটা কথা আপনি লিখেছেন। আসলে কর্মব্যস্ত জীবনে আসলে সুযোগ হয় না যে আসলে পুরো সপ্তাহে এটা নিয়ে পড়ে থাকার। তো যাই হোক, আমি প্রোগ্রামে আসার আগে যদি কখনো ফ্রি থাকি তখন আপনাদের মেইলগুলো পুরোপুরি পড়ে দেখা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ভুল ত্রুটিগুলো থাকলে ঠিক করে নেওয়া যায়। আর আসলে এটা আসলেই আপনি যে কথাটি লিখেছেন মোজাহিদ হাসান, আমি আপনার সাথে অ্যাপ্রিসিয়েট করছি, এটা মোটেই কাম্য নয়। লিখেছিলেন আমাদেরকে রাতুল ভাই কেমন আছেন? তানভীর ভাইয়ের মেইল অনেক মিস করি। নিশান রহমান ছিলেন যে আচ্ছা আচ্ছা উনি কোনো এক বড় ভাইয়ের সাথে আছেন এমনটি জানিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা ওকে, বুশরা লিখেছিলেন, আচ্ছা আচ্ছা ফাইন। উনি ওনার মানসিকতার মতো একটা চমৎকার কমেন্ট করেছেন। আসলে আমরা যেরকম আমাদের ভেতরটা যেরকম সেরকমই কথাবার্তা আমরা মানুষকে বলতে পছন্দ করি, যেমন ওকে ফাইন, আর কিছু কথা না বাড়াই। যাই হোক, দেখতে পাচ্ছি তানভীর প্রধান ভাইয়ের মেইল চেয়েছেন অনেকেই। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। মনিরুল ইসলাম ছিলেন, উনি বোয়ালি নয়ানগর থেকে আমাদেরকে দেখছেন। সামিয়া ইসলাম রাইসা ছিলেন, শুনছি সৌন্দর্যহান মোড় থেকে। রাইসা অনেক অনেক শুভকামনা আপনার জন্য। লিখেছিলেন তন্ময় ইসলাম, উনি লিখেছিলেন উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাহাঙ্গীর মিয়া লিখেছিলেন ভাই ভালো আছেন? অনেক ভালো আছি। আচ্ছা ফাইন, যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আমি চাই আপনারা খুব বেশি বেশি শেয়ার করুন, যাতে করে খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারি এবং চমৎকার চমৎকার ভৌতিক ঘটনা আপনাদেরকে উপহার দিতে পারি। তো যাই হোক, এই মুহূর্তে আমি আসলে কি করব, মেইলে যাব নাকি মেজবার কাছে চলে যাব? আমি চাচ্ছি মেজবার কাছে আরেকবার ফিরতে, কারণ আমার হাতে যে মেইলটি রয়েছে সেটি আমি আর কিছুক্ষণ পর আপনাদের আরেকটি ঘটনা শোনার পর আপনাদেরকে শোনাবো, যেহেতু আজকে মেজবা স্পেশাল ভৌতিক অনুষ্ঠান ভূতবেলা। তো আসলে আমরা মেজবার থেকেই বেশি বেশি ভৌতিক ঘটনা শুনতে চাই। তো আচ্ছা, দেখতে পাচ্ছি আরও অনেকেই যুক্ত হচ্ছেন, তাদের কথাবার্তাগুলো লিখছেন আমাদের সাথে। শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি সৌদি আরবিয়া থেকে একজন ভাই আমাদের সাথে যুক্ত আছেন, ঈশান আহমেদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনার সুস্থতা কামনা করছি। ছিলেন আমাদের সাথে মেজবাউল হক, উনি লিখেছেন বন্ধু আমিও আছি। আচ্ছা যাই হোক, ওপাশে মেজবা আছে এবং স্টুডিওতেও আজকে মেজবা আছে। দুজন মেজবা কিন্তু এক নয়, একজন আমার ফ্রেন্ড এবং আরেকজন আমার সহকর্মী। তো যাই হোক মেজবা, আমরা ভৌতিক ঘটনা শুনছিলাম, আপনার প্রথম ঘটনাটি চমৎকার ছিল। তো এবারে আমরা কোন ঘটনাটি শুনবো আপনার থেকে? তো এবারে হচ্ছে যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমার একটা, আচ্ছা আরেকটা হচ্ছে আমরা লাইভ অর্থাৎ আমার সাথে ঘটেছে বলতে আমাদের গ্রুপ ফ্রেন্ডদের সাথে ঘটে, আমি একটা ঘটনা শেয়ার করব, হ্যাঁ, এটা সবচেয়ে অবশ্যই, ভালো ওকে। হবে। তো এর আগে আমি হচ্ছে ময়মনসিংহে ছিলাম, আমরা ফ্রেন্ড মিলে অনেকেই সেখানে হোস্টেলে। হ্যাঁ। এই ঘটনাটা আমাদের হচ্ছে হোস্টেলে ঘটে যায় একটা ঘটনা। আচ্ছা। তো পড়াশোনার জন্য আসলে ময়মনসিংহে ছিলাম, হ্যাঁ। তো দেখা যায় সেখানে ঘটনাটা ঘটে আর কি। তো আমার ফ্রেন্ডের নানু ভাই ছিল, তো উনি হচ্ছে কালো জাদুর চর্চা করতো, উনি মূলত তান্ত্রিক ছিল। বাট আমার ওই ফ্রেন্ডটার সাথে নাকি জিন বাস করতো সবসময়, তো জিন থাকতো নাকি। এখন তো যেহেতু সে হচ্ছে তান্ত্রিক পরিবার থেকে আসছে, তো সেই হিসেবে বলা হতো যে তার সাথে জিন থাকলেও তার কখনো ক্ষতি করতো না, তার সাথে নাকি সবসময় একটা করে জিন সবসময় ঘোরাফেরা করতো। তো তার নানু হচ্ছে অনেক তাকে দেখা গেল যে অনেকেই হচ্ছে তার থেকে সাহায্য চায়, কেউ বিপদে পড়লে দেখা যাচ্ছে যে সে জিনের মাধ্যমে সব কিছু সমাধান করে। তো সেই ফ্রেন্ডটা আমরা হচ্ছে যে হোস্টেলে উঠেছিলাম, সেটা হচ্ছে ময়মনসিংহে একটা হোস্টেল।
সেইখানে একদিন আমরা হচ্ছে সকলে মিলে গল্প করতেছিলাম, তো আমাদের হচ্ছে সে আমাদের সাথে শেয়ার করতেছিল তার ঘটনাগুলো, এরকম ঘটনাগুলো, তার সাথে এটা হয়েছে ওইটা হয়েছে। সে আমাদেরকে বলে যে হচ্ছে তার সাথে জিন থাকলেও কখনো তাকে কখনো আক্রমণ করে নাই, কিন্তু তার আশেপাশে যারা থাকে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা হচ্ছে থাকতে পারে, তাদের সাথে একটু বেয়াদবি বা দুষ্টামি করতে পারে এরকমটা। তো দেখা গেল যে একদিন হঠাৎ করে আমরা গল্প পড়াশোনা শেষ করে আমরা হচ্ছে মোটামুটি সকলে আড্ডা দিচ্ছিলাম, বাট সে অনুপস্থিত ছিল কোনো একটা কারণে। তো তখন দেখা গেল যে হচ্ছে হঠাৎ করেই আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। তো সেখানেই আমরা বুঝতে পারিনি যে আসলেই সেখানে এরকম অলৌকিক ঘটনা শুরু হয়েছে কিনা বা হচ্ছে জিনের উৎপাত শুরু হয়েছে কিনা আমরা বলতে পারবো না। তো দেখা গেল যে কিছুক্ষণ পরে আমাদের সাথে মানে এক ধরনের ফিলিংস, মানে ভয়ভীতি কাজ করে। তো দেখা হয় না এরকমটা যে জিনটা হচ্ছে ভয় দেখায়, অনেকে তো আমরা সকলেই জানি। সত্য কথা হচ্ছে জিনটা হচ্ছে ভয় দেখায়। তো ওরকমভাবেই মতো ঘটনাটা ওরকম একটা আমরা, তো সেখানে হচ্ছে কিছু জিন আমাদের উপরে হয়তো আক্রমণ করতে পারে এরকমটা। এখন সত্যিকার অর্থে তাই এটা একটা ঘটনা যেটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে, অর্থাৎ একটা গ্রুপ এক্সপেরিয়েন্স থেকে। প্রথম ঘটনাটা ছিল আমাদের এক্সপেরিয়েন্স থেকে, দ্বিতীয়টা হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে। আর আরেকটি ঘটনা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমার নানি আমাকে বলেছিল এরকমটা। তিনি আমাদের যে এলাকায়, নানুবাড়ি এলাকার মধ্যে একটা গাছ ছিল, সেটা হচ্ছে বেল গাছ, মানে এখনো আছে সেই বেল গাছটা, সেটা অনেক আগে একটা বেল গাছ। আচ্ছা, সেই বলা হতো যে সে রাত্রেবেলা কেউ যদি বেল গাছের আশেপাশে থাকতো তাকে হয়তো বা কোনো কিছু করা ট্রাই করতো বা অন্ধকার ঘরের মধ্যে ফেলানো ট্রাই করতো। তো উনি বলে যে উনি একবার আমার খালাবাড়িতে গিয়েছিল, নানি আচ্ছা খালাবাড়িতে কোনো একটা কারণে বা বিকেলবেলা হয়তো বা তিনি খালাবাড়িতে যায়। তো যাওয়ার পর তিনি যখন রাত্রেবেলা ফিরবে, তখন সন্ধ্যা 7টা-8টা এরকমটার সময় হবে। তো তখন অনেকে আমরা রাশিতে বিশ্বাস করি, কোন রাশি বা হচ্ছে তুলা রাশি এরকমটা, অনেকে মনে করি যে তুলা রাশিতে হয়তো বা বেশিরভাগ ভূত টুটিতে সেটা ভর করে। তো উনি হয়তো বা এরকম ছিল। তো দেখা গেল যে যখন তিনি হচ্ছে ওই বেল গাছটার নিচ দিয়ে যখন আসবে, তো তখন দেখা গেল যে উনি বলতেছে যে আশপাশটা অন্ধকার হয়ে গেছে একদম। ওনাকে কে যেন একদম পুরোটা অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছে, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘাচ্ছন্ন। আচ্ছা আচ্ছা। দেন তো উনি বলতেছে আমি সূরা তেলাওয়াত করতেছি, দোয়া দোয়া পড়তেছি যেন কোনো সমস্যা না হয়। কোনো একটা কারণে বলতেছে যে হঠাৎ করে কি যেন হয়ে গেল, তারপর আমাকে জড়ায় ধরলে হয়তো বা কিছুটা কয়েকটা আমি দোয়া পড়তেছিলাম, দেন তারপর আমাকে ওখান থেকে আমি মুক্তি পাই। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে ফ্যামিলি যে ঘটনাটা, যে ঘটনাটি ছিল। আর দুটো ঘটনা শেয়ার করতে, সেটা হচ্ছে আমার ব্যক্তি জীবন থেকে একটা এক্সপিরিয়েন্স। কিন্তু কথা হচ্ছে যে তবুও আমার কেন যেন মনে হয় যে আমি জিন বিশ্বাস করবো, কিন্তু ভূতটা আসলে কি আমি সেটা বলতে পারবো না। এটা আমার মনে হয়, কারণ আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র সেই হিসেবে আমি কখনো বলতে পারবো না যে আসলে এটা হয় কিনা। তো আমি কৌতূহল থেকে ফ্রেন্ডদের সাথে প্রথম দুটো ঘটনা আমাদের সাথে ঘটে যায়। প্রথম ঘটনাটা হচ্ছে আমি আমার ফ্রেন্ড মিলে যুক্তি করে বিষয়টা আমরা করি। তো আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে হতে পারে, না হতে পারে বিষয়টা, কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমাদের সকলের সাথে ঘটে যায়। তো আমার ফ্রেন্ড হচ্ছে শুরুতে বলে নেয় যে যখন আমি থাকবো না তখন কিন্তু তোর উপর একটা আক্রমণ বা হচ্ছে ভয়ের ভীতি দেখাতে পারে, তোরা কিছু মনে করিস না। তো এই অ্যান্ড থার্ড যে ঘটনাটা সেটা হচ্ছে আমার নানির মুখ থেকে শোনা, সেটা সত্যতা কতটুকু সেটা আমার নানি বলতে পারবে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে ঘটনা। ওকে, আমরা মেজবার থেকে শুনলাম আসলে তার জীবনে এবং তার নিজের এক্সপিরিয়েন্স করা এবং তার কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন। তো যাই হোক, আমরা সুযোগ পেলে আবারও মেজবার কাছে ফিরবো। তো সে পর্যন্ত মেজবাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি আসলে আর কোনো কথাই বাড়াবো না, আমার হাতে থাকা একটি ছোট্ট মেইলে চলে যেতে চাই, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন। আচ্ছা যাই হোক, উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কিছু কিছু মানুষ থাকে যাদের ছোট থেকেই তাদের জীবনে অফুরন্ত ঘটনা ঘটে যায়। তারা ছোট থেকেই এসব অভিজ্ঞতার সম্মুখীন হন। তারা শতবার এসব অভিজ্ঞতার সম্মুখীন হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে তাদের ওই স্থানগুলোতে যেতে হয়, যে স্থানগুলোতে তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। আচ্ছা, এরপর উনি ওনার নাম লিখেছেন শাহপরান, এবং উনি তারপর লিখেছেন যে ঘটনাটি ঘটেছে আমার এক চাচার সঙ্গে। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে লেখার চেষ্টা করছি। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমার বয়স ছিল
5 কিংবা 6 বছর। আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে। সেই মসজিদের পাশেই রয়েছে একটা কবরস্থান। যে কবরস্থানটির নাম ময়নার ভিটা, এবং সেই ময়নার ভিটাতেই একটা তেঁতুল গাছ আছে। এমনই এক বিকেলবেলা আমি তেঁতুল পাড়তে গাছে উঠেছি। হঠাৎ করেই আমার মাথায় কি যেন একটা মনে হলো, আর সেখান থেকে আমি একটা বাজে চিন্তা করলাম। আমার প্রকৃতির ডাক সাড়া দিয়েছে। আমি সেখানে গাছের উপরে থেকেই মসজিদের টিনের উপর প্রস্রাব করলাম, এবং সেখান থেকে পানি পড়ছে, এবং সেই টিনের ওপর যে শব্দ হচ্ছে সেটাতে নাকি উনি বেশ মজা পেয়েছিলেন। যাই হোক, এরপর একাধিকবার এরকম ঘটনা ঘটে ওনার সাথে, এবং একটা সময় তিনি এই ঘটনা ঘটার পর এবং সেই গাছ থেকে তিনি আর নামতে পারেন না, এবং অনেকক্ষণ হয়ে যায়। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন আমার মা আমাকে অনেক খোঁজাখুঁজি করে এবং কোথাও আমাকে খুঁজে পায় না, এবং আমাকে কোথাও খুঁজে না পেলে আমার চাচা এবং বড় আব্বুদের ডেকে আমাকে সেই গাছ থেকে নামায়। এরপর রাতের বেলা আমরা যখন খাওয়া দাওয়া করে শুই, অর্থাৎ মাঝরাতে, মনে হচ্ছে এমন কেউ যেন আমার শরীরের ওপর দিয়ে রোড রোলার এবং মানে রাস্তার ওপর যে গাড়ি ঘোড়া চলে সেটা আমার শরীরের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। এমন অবস্থায় আমি অনেক চিল্লাচিল্লি শুরু করি। আমার চিৎকার শুনে আমার বাবা মা ঘুম থেকে ওঠেন, এবং তৎক্ষণাৎ পাশে মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসা হয়, এবং সেই হুজুর আমাকে ঝাড়ফুঁক করেন। এরপর ঠিক 2 ঘন্টার মতো ভালো যায়। এরপর আবারও মাঝরাতে এরকম ঘটে আমার সাথে। তারপর থেকে বিভিন্ন কবিরাজ, বিভিন্ন হুজুর এবং বিভিন্ন তান্ত্রিকের কাছে যাওয়া হয়। বেশ কয়েকবার আমাদের বাড়িটাও বন্ধ করে নেওয়া হয়েছিল, তাতেও কোনো কাজ হচ্ছিল না। এভাবে চলতে চলতে মোটামুটি অনেক টাকাই খরচ হয়ে যায় আমাদের পরিবার থেকে। আমিও কোনোভাবেই ঠিক হচ্ছিলাম না। এজন্য আমার বড় আব্বুর সাথে আমি রাতে ঘুমাই একদিন। হঠাৎ আমি সেদিন নাকি একা একা হাঁটতে হাঁটতে সেই বাড়ির পাশে কবরস্থানে এসে দাঁড়িয়ে পড়ি, এবং একা একাই হাসতে থাকি। এমন অবস্থায় আমার ওনার পাশে যিনি ছিলেন, উনি তার পেছন পেছন আসেন এবং তাকে কোলে করে নিয়ে বাড়িতে চলে যান। এরপর এরপর বাকি যেটুকু রাত ছিল সে রাতে নাকি কোনোভাবেই তিনি ঘুমোতে পারেননি, এবং ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বারবার সেখানে চলে আসেন এবং হাসতে থাকেন। তারপর আবারও তাকে যথারীতি সেভাবে বাড়িতে নিয়ে যাওয়া হয়, এবং এসব ঘটনা প্রতিনিয়তই ঘটতে থাকে। তারপর বড় আব্বু এবং আমার আব্বু মিলে একজন বড় কবিরাজের কাছে যায়, এবং তাকে ডেকে নিয়ে আসা হয়, এবং এরপর একটি লাল কাপড়ে অনেকগুলো আরবি লিখে তারপর সেখানে বিভিন্ন মানে আরবি হরফ এবং বিভিন্ন সূরা এবং মন্ত্র সেখানে লিখে সেটা টাঙিয়ে দেওয়া হয়, এবং আমাকে পানি পড়া দেওয়া হয়, তাবিজ দেওয়া হয়। তারপর আমার বাড়িটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এর কিছুদিন পরেও দেখা যাচ্ছে যে এই সমস্যাটার সমাধান হচ্ছে না। তারপর উনি লিখেছেন যে আমার বাড়ির পাশে একজন প্রতিবেশী ছিলেন, তিনিও মোটামুটি কবিরাজি জানতেন। অনেকদিন পর তিনি হঠাৎ করে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসেন। তিনি এসব ঘটনা শুনে আমাদের বাড়িতে বেড়াতে আসেন এবং এসে আমাকে তাবিজ দেন, এবং আরবি কিছু একটা সূরা লিখে আমার মাথার উপরে টাঙিয়ে দেন, এবং আমাদের বাড়িটা বন্ধ করে দেন। এরপর থেকে আমি মোটামুটি সুস্থ হয়ে যাই। কিন্তু ঘটনাটা শেষ হলো যখন আমি ক্লাস 8-এ পড়ি। একদিন আমি প্রাইভেট পড়তে যাচ্ছিলাম আমাদের গ্রাম থেকে পাশের একটি গ্রামে। সেই গ্রামে একটা বাজার ছিল। সেখান থেকে আমি সাইকেল নিয়ে আসার পথে আলুর পাঁপড় খেতে খেতে বাসায় ফিরতে থাকি। তখন মোটামুটি মাগরিবের আজানের সময়। আমি আস্তে আস্তে একটি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে আসি, এবং উনি বাস স্ট্যান্ড না, বাঁশঝাড় লিখেছেন, এবং উনি ওই রাস্তা দিয়ে বাজার থেকে যখন বাসায় ফিরছিলেন, সাথে ছিল আলুর পাঁপড়, সেটি উনি খেতে খেতে আসছিলেন, কারণ উনি ছোট বাচ্চা ছিলেন, ক্লাস 8-এ পড়তেন তখন। এবং একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে উনি আসতে থাকেন, এবং তখনই হঠাৎ করেই সেই বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়েন তিনি। কিভাবে সেই বাঁশঝাড়ের ভেতর ঢুকে গেলেন উনি নিজেও বলতে পারেন না। তারপর লিখেছেন, সেখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করি আমি, কিন্তু বারবার ঘুরে একই জায়গায় চলে আসি। বলে রাখা ভালো রাতুল ভাই, এই বাঁশঝাড়টা খুব একটা বেশি বড় নয়। মাগরিবের সময় থেকে এশার আজান পর্যন্ত প্রায় 2 ঘন্টা আমি ওখানেই ঘুরতে থাকি। যখন এশার আজান হয় তখন আমি সেখান থেকে বের হতে পারি, এবং আমার বাড়িতে ততক্ষণে অনেক খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, এবং সেখান থেকে ফোন করা হয় প্রাইভেট টিচারকে,
এবং বলা হয় আমি কতক্ষণ আগে প্রাইভেট থেকে বেরিয়েছি। তারপর আমার টিচার সেই তথ্যটি তাকে পরিবারকে দিয়ে দেয়। আর ততক্ষণে মাগরিবের এশার আজান দিয়ে দিয়েছে এবং সেই এশার আজান যখন দেয়া হয় তখন আমি সেখান থেকে বের হতে পারি। আমি কোনো কথা বলিনি পুরো রাস্তায়। তারপর বাড়িতে গিয়েই কোনো কথা না বলে সেন্সলেস হয়ে পড়ি। তারপর আবারও সেই হুজুরকে ডাকতে হয় এবং উনি এসে কিছু একটা পরে ফু দেন। তারপর আমি ঠিক হয়ে যাই। তবে এখানেই শেষ নয়। এর কয়েকদিন পর আমি কথা বলতে বলতে আমার বাড়ির পেছনে চলে যাই। আমাদের বাড়ির পেছনে ছিল মোটামুটি একটা বড় জঙ্গল। সেখানে কথা বলতে বলতে আমি দেখি একটা সাদা কাপড় পরা কেউ আমার দিকে সজোরে উড়ে আসছে। ৭-৫ না ভেবে আমি দৌড়াতে শুরু করি। যাচ্ছি কিন্তু মনে হচ্ছে কেউ একজন পেছন থেকে আমাকে আঁকড়ে ধরেছে। আমি প্রাণপণে ছুটছি। আমি যাচ্ছি এবং কোনো একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছি। কিন্তু তারপরও উঠে আমি দৌড়াচ্ছি। তবুও আমার মনে হলো কোনোভাবে আমি হাল ছাড়বো না। পরে দৌড়াতে আমি বাড়িতে চলে আসি। এখন আমি জানি না রাতুল ভাই আমার সাথে এসব ঘটনা কেন ঘটছে। এসবের ব্যাখ্যা আমার কাছে পুরোপুরি নেই। তো এই ছিল আমার কাছে ঘটনা। সবাই ভালো থাকবেন। ঘটনার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আসলে সত্য একটি ঘটনা। এটার কোনো প্রকার বানানো ঘটনা নয়। তো রাতুল ভাই দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো ঘটনা নিয়ে। ভূতবেলা সকল শ্রোতাকে উনি সালাম জানিয়েছেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেছেন। এরপর উনি ওনার নাম লিখেছেন মোহাম্মদ শাহপরান, পূর্ব নয়নপুর, ঢোলভাঙা, পলাশবাড়ি, গাইবান্ধা। তো যাই হোক, এই ঘটনাটি আমাদেরকে লিখেছিলেন শাহপরান। উনি পলাশবাড়ি থেকে লিখেছিলেন আমাদেরকে এই ঘটনাটি। উনি আরও কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। তার মধ্যে থেকে এই ঘটনাটি সিলেক্টেড। আসলে সব ঘটনাই যারা আমাদেরকে লিখে পাঠান, কিছু ঘটনা আমাদের ইচ্ছাকৃতভাবেই বাদ দিতে হয়, কারণ সেখানে এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো আসলে প্রচারযোগ্য নয়। তো অনেকেই মন খারাপ করেন যে তাদের ঘটনা কেন পড়া হচ্ছে না, পড়ে শোনানো হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন সীমান্ত ইসলাম। আর আমি আপনাদেরকে একটি তথ্য দিতে ভুলে যাচ্ছি বারবার, যে আজকে আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেইল পাঠাতে পারেন। এবং আপনি যদি চান আগামী সপ্তাহে আপনার ঘটনায় প্রচারিত হোক ভূতবেলায়, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ঘটনাটি সরাসরি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। আমাদেরকে এই জন্য ফোন করতে পারেন 01713484465। এছাড়া আপনার ফোন নম্বরটি আপনি চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের রেডিও সারাবেলার পেজেও আপনি আমাদেরকে আপনার নাম্বারটি পাঠিয়ে দিতে পারেন। এরপর আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদের মেইলে পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন তাদের কথাবার্তাগুলো, এবং এরপরেই আমরা, যেহেতু স্পেশাল এপিসোড, আমরা মেজবার কাছেও আবারও ফিরতে পারি। স্পেশাল এপিসোড হবে অথচ শাহাদুল থাকবে না, এমনটা হতে পারে না। আমরা সীমিত সময়ের জন্য হলেও শাহাদুলকে আজকে সুযোগ দেব। এবং আমার কাছে আরেকটি ঘটনা রয়েছে, এবং যেটি আমি আপনাদের সাথে কিছুক্ষণ আগে বললাম যে আমি আমার নানু বাসায় গিয়ে শুনেছি, সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছি নয়ন সরকার লিখেছেন যে এখন শ্রোতার ঘটনা শুনি। হাসিবুর রহমান লিখেছেন ভাইয়া যুক্ত হয়ে গেলাম। সীমান্ত লিখেছেন হাই। আর যে তানভীর লিখেছিলেন আমাদেরকে বোনারপাড়া থেকে শুনছি, লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ সালাউদ্দিন। উনি লিখেছিলেন ভাইয়া কেমন আছেন। তানভীর প্রধান ছিলেন আমাদের সাথে। বুশরা লিখেছিলেন আমাদেরকে। এরপর দেখতে পাচ্ছি মারুফ সাকি ছিলেন আমাদের সাথে। ভাইয়া ভালোবাসা নেবেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। শুধুমাত্র আপনার জন্য নয়, ভূতবেলার সকল লিসেনার সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। শিহাব মিয়া লিখেছেন যে ভাইয়া কেমন আছেন। তুহিন মিয়া লিখেছেন আমাদেরকে। আচ্ছা, সবাই জানতে চাইছেন কেমন আছি। আমি ভালো আছি জন্যই তো আপনাদের মাঝে আসতে পেরেছি, তাই না? লোহাচড়া, আচ্ছা, শ্মশানের পাশে বসে শুনছি, অনেক ভয় লাগছে। ফয়সাল রহমান শুনছেন আমাদেরকে লোহাচড়া শ্মশানের পাশে বসে। জাহাঙ্গীর মিয়া ছিলেন আমাদের সাথে। ফয়সাল রহমান লিখেছেন রাতুল ভাই আমরা দুজন শুনছি, রহমত আর ফয়সাল লিখেছিলেন। আচ্ছা, কেউ একজন ট্যাগ দিয়েছিলেন কাউকে, ভয় পাওয়ার মতো ঘটনা শুনতে চেয়েছেন। নয়ন সরকার ছিলেন আমাদের সাথে। নাহিজুর মিডিয়া, আচ্ছা, উনি লিখেছিলেন যে অনেক ভালো লাগছে। আচ্ছা, ওকে, ফাইন। লিখেছিলেন আমাদেরকে আজকে, আচ্ছা, জাহাঙ্গীর মিয়া লিখেছেন ভাই আজকে ভূতবেলার আড্ডাটা পুরো জমে গেছে, তাই লিখেছিলেন আজকের। আচ্ছা, উনি পুরোটা সময় জন্য আমাদের পাশে আছেন এমনটি জানিয়েছেন। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সাথে আছেন জন্যই আমরা প্রতি সপ্তাহে
চমৎকার চমৎকার ঘটনা আপনাদেরকে উপহার দিতে পারছি। তো যাই হোক, অনেকেই ছিলেন। তো এই মুহূর্তে আমি আসলে চলে যেতে চাই কি শাহাদুলের কাছে যাব নাকি মেজবার কাছে যাব? ওকে, আমরা শাহাদুলের কাছে চলে যেতে চাই। এবং আমি এর মাঝেই আপনাদেরকে আরও কিছু কথা জানিয়ে দিতে চাই যে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া চমৎকার ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নম্বরে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabel@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, bhot.sarabel@gmail.com। আর আরেকটি বিষয় হচ্ছে, অনেকেই দেখলাম যে আমাদের স্টুডিওতে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাদেরকে ফোন দেয়া হলে তারা দেখা যায় যে বলেন যে এই সপ্তাহের সমস্যা, আমি রংপুর যাচ্ছি, ঢাকা যাচ্ছি। অনেকে আবার এমন কারণ দেন যে মনে হয় যে সে ইনস্ট্যান্টলি অসুস্থ হয়ে যায়, অথচ বিকেল পর্যন্ত তাদের সাথে ঠিকঠাকভাবে কথা হয়। সন্ধ্যা হয়ে গেলেই আসলে মনে হয় তাদেরকে মানে ভূতে ভর করে। ব্যাপারটা হাস্যকর হলেও সত্যি। বিগত বেশ কিছু সপ্তাহে আমরা এরকম সাফার করেছি, তবে ইদানিং এই ব্যাপারটা অনেকটা কমে গেছে। তো এখন সামনে যেহেতু রমজান মাস আসছে, তো সেক্ষেত্রে কি হবে জানি না, আমাদের প্রোগ্রামও অফ থাকতে পারে। এবং আমরা চাইলে কিন্তু 1 ঘন্টা, অর্থাৎ তারাবি নামাজের পর 1 ঘন্টা কিন্তু আমরা চালাতে পারি। দেখা যাক সেটা কি হয়, আমাদের প্রডিউসার কি বলেন সেটার উপর নির্ভর করবে। আগেই আপনাদেরকে বলে দিলাম সেটা। তো যাই হোক, যারা সামনে আমাদের এপিসোডগুলোতে আসতে আগ্রহী, আপনার সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি গুছিয়ে রাখুন আমাদের স্টুডিওতে এসে বলার জন্য। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই, শাহাদুল আছে আমাদের সাথে। শাহাদুল, জানতে চাই শাহাদুল কেমন আছে? ভাইয়া আছি মোটামুটি ভালো, একটু অসুস্থ। আচ্ছা, বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ। শাহাদুলকে আজকে অনেক সুন্দর লাগছে এবং আমরা আসলে সব কিছু সুন্দর করে সাজিয়েছি আজকে, এবং আমরা সুন্দর একটা ভৌতিক ঘটনা শুনতে চাই, যেটি শাহাদুল আমাকে অফলাইনে বলছিল। সেই ঘটনাটি আমরা শুনতে চাই। ভাইয়া, যে ঘটনাটি আমি বলবো বা তোমাকে যে ঘটনাটি বলেছি, সেটি 2 থেকে 3 সপ্তাহ আগে যে ঘটনাটি বলতে ধরে সময় অল্প ছিল, সেজন্য বলা হয়নি। আর গেস্টের অনেক ঘটনা ছিল, পরে গেস্টকে সুযোগ করে দেওয়া হয়েছে। সেজন্য যে গল্পটি বলতে ধরছিলাম সেখান থেকেই শুরু করি। আমার বন্ধু অভি নাম সবাই জানি। সে বিগত 2 বছর আগেই রেডিওতে এসেছিল, ভূতবেলা অনুষ্ঠানে 3 থেকে 4টা এপিসোডে এসেছিল স্পেশাল প্রোগ্রামে। এই সময়ের কারণে বা ব্যস্ততার কারণে সে আর আসতে পারে না। যাই হোক, যদি কখনো সময় সুযোগ হয়ে আসে অবশ্যই তাকে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, অবশ্যই। তা আমি যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, ও যখন ঢাকায় কাজ করতেছিল গার্মেন্টসে, তখন একই আলাদা ফ্লোরে ছেলে মেয়েদের ফ্লোর আলাদা থাকতো সে গার্মেন্টসে। তো একই গার্মেন্টস কিন্তু ফ্লোর আলাদা। তা 2 ফ্লোরে কাজ করতো। তো সেই ফ্লোরের একটি মেয়েকে নাকি একটি অবয়ব তার ভিতরে ধারণ করেছে এবং তার ভিতরে ঢুকে তাকে অসুস্থ করে তুলছে। সেই ঘটনার প্রেক্ষিতে তা মেয়েটি যতদিন যাচ্ছিল তত নাকি অসুস্থতা বোধ হচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। তা সেটা দেখে সবার নজর এসেছে যে এত সুন্দর একটা মেয়ে, তরতাজা একটা মেয়ে, কিভাবে এই অবস্থা হয়ে যাচ্ছে বা কেন হচ্ছে। তা তখন হচ্ছে তাকে তার ফ্যামিলি হাসপাতালে নিয়ে যে ডক্টর দেখায়। তো ডক্টর কোনো মতোই কোনো ধরনের রোগ ধরতে পারেনি যে এই সমস্যাটা আপনার মেয়ের ভিতরে দেখা দিয়েছে বা এই ট্রিটমেন্ট করলে সে সুস্থ হয়ে যাবে। আচ্ছা। তারপরেও তার মা বাবা তার মেয়েকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করেন আর কি, যেন ডাক্তারদের ট্রিটমেন্ট পেলে বা সেবা পেলে হয়তো সুস্থ হতে পারে বা আগে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটা মনে করছে। তা আমার ফ্রেন্ড অবি, ও তো এই বিষয়ে কোনো কিছু জানে না। পরে যখন ওদের রবিদের ফ্লোরে তখন সবাই বলা বলি করছিল যে এই কাহিনী পাশের ফ্লোরের একটি মেয়ের এই অবস্থা হয়েছে, যে গুরুতর অবস্থা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তখন অবি বলল, আচ্ছা আজকে আমরা তাহলে অফিস থেকে দ্রুত ছুটি নিয়ে ওকে দেখতে যাব। এখন অভি বলতেছে, কে কে যাবি আমার সাথে, একটু তারা যাবি। তো অবিকে যে 2জন বলছে, আর ওই 2 বন্ধু, তারা
ওই দুইজন মিলে চলে গেল ও বিশেষ করে। তা যে দেখে অভি তো দেখার সাথে বুঝতে পারছে যে একে কি হয়েছে এর সাথে বা কে আছে এর সাথে। তখন অভি বলতেছে যে না, একে তো বাঁচাতে হলে আর পরিবারের সাথে কথা বলতে হবে, মা বাবার সাথে কথা বলতে হবে। তখন অভি হাসপাতালের ডাক্তারের সাথে কথা বললো যে একে আপনারা শুধু শুধু এখানে চিকিৎসা দিয়ে কোনো লাভ হবে না, একে অবশ্যই অন্য কোনো চিকিৎসা দিতে হবে, এখানে ডাক্তারের চিকিৎসায় সুস্থ হতে পারবে না। আচ্ছা। তখন ডাক্তার ওকে জিজ্ঞাসা করলো যে আপনি কি চিকিৎসা কথা বলতেছেন, যে আধুনিক যুগে এসে বা এই যুগে এসে ডাক্তার চিকিৎসা ছাড়া সুস্থ হতে পারে মানুষ? তখন অভি জিজ্ঞাসা করলো আপনারা যে এতে পরীক্ষা নিরীক্ষা করেছেন, কি রোগ ধরা পড়েছে আপনারা বলেন? কোনো রোগে ধরা পড়েনি। তখন অভি বললো যে আমি এর চোখের দিকে তাকেই বুঝতে পারছি একে একটি শয়তান জিন একে ভরণ করেছে, এর ভেতরটা ও শোষণ করে ফেলেছে, রক্ত শূন্যতায় করে ফেলেছে, ওর পুরো শরীর শুষে ফেলেছে রক্ত। আচ্ছা আচ্ছা। ওরে ডাক্তার অবাক হয়ে গেল যে সাধারণ একটা ছেলে কিভাবে বলতে পারে যে এর ভিতর জিন ধরেছে, আমাকে জিন ভরণ করেছে। তখন ডাক্তারের মাধ্যমে ওর পরিবারকে বলল যে আপনাদের মেয়েকে জিনে ভরণ করেছে, আপনাদের মেয়ে যে অফিসে কাজ করতে সে অফিসের একটা ছেলে এসে এই কাজটি বা একে দেখে বুঝতে পেরেছে, তো ওই ছেলেটি এরকে চিকিৎসা করতে চায়। তখন অভির সাথে ওই মেয়ের মা বাবার দেখা করলো, দেখা করার পর বললো যে ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো তাহলে একবার চেষ্টা করে দেখো, যদি আমাদের মেয়েটা বাঁচতে পার বা বেঁচে যায়। তখন অভি বলে যে ঠিক আছে, আপনাদের তো গ্রামের বাসায় যেতে হবে, কারণ ঢাকা শহরে ভাইয়া কিন্তু এখনকার যে ঢাকা শহর সেখানে কিন্তু 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে এখনকার যে দালান কোট তৈরি হয়েছে। পরে অভি তাদের গ্রামের বাড়িতে নিয়ে গেল। সেই গ্রামের বাসা যে অভি একদম সে রাত থেকে কাটিয়ে পরের দিন সকালে অভি ওই মেয়েকে ভরণ দিল মেয়ের ভিতরে। পরে অভি ভরণ দেওয়ার পর ও মেয়ের উপর যখন জিনটি ভরণ করলো, তখন মেয়েটিকে যখন জিজ্ঞাসা করলো জিনকে যে তুই একে কেন ধরেছিস, এই নিষ্পাপ মেয়েটিকে কেন ধরেছিস তুই, এর অপরাধ কি ছিল? অনেকক্ষণ চুপ করে থাকার পর যখন কোনো কথা বলতেছিল তখন অভি একটি কাঁচা কঞ্চি দিয়ে বাড়ি মারছে মাটিতে। তখন চিৎকার করে উঠছে এবং লাফ দিয়ে উঠছে মেয়েটি। এখন সবাই কিন্তু মেয়েটির তো শরীরে আঘাত করেনি, আঘাত করে মাটিতে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে মেয়েটি চিৎকার করে উঠছে এবং লাফ দিয়ে উঠছে। আচ্ছা। ওটার পর অভি বলতেছে একে সবাই শক্ত করে ধরো, মহিলা যারা আছে তারা শক্ত করে ধরে যেন উঠে না যেতে পারে। রবি বলছে উঠে গেলে একে উড়িয়ে নিয়ে যাবে, একে তখন আনা খুবই মুশকিল হয়ে যাবে। তখন যারা মহিলা রয়েছে শক্তিশালী মহিলা, তারা ওকে একদম 2 হাত দিয়ে ঠেসে ধরে বসে রাখছে। তখন অভি যখন আরো তাহাজ্জুদ কোরআন থেকে তেলাওয়াত পড়া বা মন্ত্র যেগুলো রয়েছে সেগুলো পড়া শুরু করলেন। তখন আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হচ্ছে। তখন আবার জিজ্ঞাসা হলো তোকে আমি যে কথাগুলো জিজ্ঞাসা করছি সেটা আমাকে বল, যদি বাঁচতে চাস তাহলে আমাকে বল, আর যদি না বলিস তাহলে আমার বিকল্প যে রাস্তা রয়েছে সেটি আমি ব্যবহার করব, আর সেটি ব্যবহার করলে তুই আজীবনের জন্য আমার কাছে বন্দি থেকে যাবি। তখন অভি একটু হালকা তেল ছিটে দিয়ে আর গায়ে তেল ছিটে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ও সবকিছু বলে দিল যে একে আমার খুব পছন্দ হয়েছে, এর অপরাধ ছিল ও আমার সামন দিয়ে যাচ্ছিল এবং চুল ছেড়ে দিয়ে যাচ্ছিল এবং একটু আশেপাশে তাকাচ্ছিল, এটাই ওর অপরাধ ছিল। আর সব থেকে বড় কথা একে আমার পছন্দ হয়েছে, খুব সুন্দরী, একে আমি নিয়ে যাব এবং আমার দেশে নিয়ে যে ওকে শাদি করব। তখন অভি বলল যে তুই তো একজন জিন, তুই একজন মানুষকে কিভাবে, ইনসানকে কিভাবে তুই বিয়ে করতে পারিস? তখন বললো যে না, আমার একে পছন্দ হচ্ছে, একে লাগবেই। অভি বলছে তোর একে লাগবে নাকি অন্য কিছু লাগবে সেটা আমাকে বল, যদি অন্য কিছু লাগে তাহলে আমাকে বল, আর যদি একে লাগে তাহলে তোকে আমি আমার যে বিকল্প ব্যবস্থা রয়েছে সেটা আমি করতে পারি। আচ্ছা আচ্ছা। তখন জিনটি বলতেছে তুই আমার কিছুই করতে পারবি না, আমার শরীরে যে ধাতুর শক্তি রয়েছে তাতে তোর মতন ছোট্ট একজন কবিরাজ কিছুই করতে পারবে না। আচ্ছা আচ্ছা। তখন অভি বলল যে দেখা যাক
কার দৌড় কত দূর, কে কে জয়ী হতে পারে এই খেলাতে। তখন অভি বলল আজকে এ পর্যন্ত থাক, আমি কয়েকদিন পরেই পুরোপুরি হুম, যে বিষয়টি রয়েছে কার্যক্রম সেটি সম্পূর্ণ করে দিবে এবং আপনাদের মেয়েকে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আশা রাখতে পারেন। তখন আচ্ছা আচ্ছা। ঠিক 4 দিন থেকে 5 দিন একটি ডেট ফিক্স হলো যে মঙ্গলবারে হুম, হুম, বিকেলে এই কাজটি সম্পূর্ণ করবে। তখন অভি ওর মা বাবাকে, মেয়েটির মা বাবাকে বলল যে আপনাদের যে বেল পাতা এবং বেলের কাঠা, তারপর হচ্ছে বড়াই গাছের কাঠা এবং আরও যে বিভিন্ন যে কাঠাগুলো রয়েছে এবং সর্বশেষ সুই, বড়শি এবং 7 রঙের 7 সুতা দিয়ে সেগুলো আনবেন এবং হুম, হুম। বিভিন্ন জিনিস আনতে বলেছি। তারপর হচ্ছে ভাইয়া সরাগুলো, এগুলো পাওয়া যায় না, যে লাল মাটির সরাগুলো, জি, ছোট ছোট। হ্যাঁ ছোট ছোট সেগুলো, এবং এগুলো হাড়ি, যে মাটির যে হাড়িগুলো রয়েছে সেগুলো, আর বড় 3-4টা সরা নিয়ে আসবেন যেগুলো যেন বাড়ির চতুর্পাশে টাঙানো যায়, লাগানো যায়। তো অভির কথা শুনে অভির মা বাবা এবং ওই যে মেয়ের চাচা যারা রয়েছেন, ভাই হুম। ব্রাদার রয়েছেন, তারা সবকিছু আয়োজন একসাথে করলেন। এবং অভি আরো একটি কথা যোগ করেছেন যে আপনাদের যদি সামর্থ্য অনুযায়ী এক কালারের 2টা কবিতর আনতে পারেন হুম, তাহলে আরো ভালো হয়। তা ওনারা অভির কথা মতো এক কালার 2টে কবিতর নিয়ে এসেছে এবং কবিতর দুটির পায়ে সাদা বা এবং কালো সুতা দিয়ে পা বেঁধে রাখছে 2টা কবিতরে। তো অভি সেদিন বিকালে তার কার্যক্রম শুরু করলো এবং আবার ভরণ দিল এবং অভি সেই জিনটির সাথে কথা বলতেছিল যে আমি আজকে তোকে শেষবারের মতন বলছি, হুম, যদি তুই বাঁচতে চাস তাহলে এই মেয়েটাকে ছেড়ে দে, এবং শুধু ছেড়ে দিবি না, তুই যেখানে আছিস বা এখন বর্তমানে যেখানে আছিস বা থাকবি হুম। এখান থেকে তোকে যোজন যোজন দূরে যেতে হবে, এর আশেপাশে তোকে থাকা যাবে না, এবং যাওয়ার সময় আচ্ছা, আচ্ছা। তুই প্রমাণ দিয়ে যাবি যে আমি এখান থেকে চলে গেলাম। আর হুম, ভবিষ্যতে যদি তুই এর কাছে আসিস তাহলে তোর তোর নাজেহাল করে দেবো, আমি তোকে হুম। বোতলে বন্দি করে রাখবো। তো অবির কথা এই শুনে হুম, চিন্তু হাসি দিচ্ছে, হা হা করে হাসছে। আর তোর মতন ছোট্ট এই শিশু আমাকে বন্দি করবে বোতলে? অবির কথা শুনে আচ্ছা ঠিক আছে, তাহলে কে কাকে বন্দি করতে পারে, কে কাকে হারাতে পারে সেটাই আজকে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। অবি যখন সব ধরনের কাঁটা এবং সুই, বড়শি নিয়ে, সুতা নিয়ে যখন মন্ত্র পড়া শুরু হলো এবং তেল ছিটানো শুরু করলো গায়ে, হুম, তখন কবির জিনের যখন ছটপট শুরু হয়ে গেছে, তখন বলতেছে আমি একে ছেড়ে যাব, আমাকে ছেড়ে দে। হুম, তখন অভি বলতেছে এবার কি তুই ওকে ছেড়ে যাবি নাকি তোকে বন্দি করব? তখন যখন অভি এসব করা বন্ধ করে দিল তখন আবার বলতেছে তোর তো সাহস কম বড় নয়। হুম, তখন অভি বলতেছে ও তোকে ছেড়ে দাও বুঝি ভুল হয়ে গেল, এখন নে, আবার তোকে দেখাচ্ছি মজা। হুম, অভির এই কথা শুনে অভি যখন আবার তার কার্যক্রম করা শুরু করলো তখন অভির যেন এমন অবস্থা যখন জিন থালি ছটপট করছে কখন থেকে ওকে মন্ত্র পড়া থেকে বিরত রাখবে। অভিকে বলতেছে যে তোর ক্ষমতা অনেক, আমার ভাই ব্রাদার আসলে তুই আরো পাবি না, তোর একার ক্ষমতা দিয়ে কি আমার ভাই ব্রাদারের সাথে ক্ষমতা পাবি? আমরা 7 ভাই। অভি বলতেছে তোর 7 ভাই আসুক আর কতজন আসে আসুক, আগে তোকে তো ছড়াই, তারপর দেখা যাবে তোর ভাইদেরকে। অভি যখন একটা বোতলে পানি নিল ভাইয়া, পানি নেওয়ার সময় পানিটা যখন নেওয়া যাওয়ার বোতলের মুখটা খুললো, ওকে যখন ভিতরে ভরানোর চেষ্টা করছে তখন ও হুট করে রাজি হয়ে গেছে যে না আমি একে ছেড়ে দিচ্ছি, তুই আমাকে বোতলে বন্দি করিস না, শুধু একে ছেড়ে দেওয়া না, আমি এর থেকে অনেক দূরে চলে যাব, আচ্ছা। যে এর কাছে কখনোই আর আসবো না। হুম, তখন অভি বলছে যে ঠিক আছে, এবং তোর না চাওয়াতেই আমি তোর জন্য ব্যবস্থা করছি, 2টো কবিতর রাখছি, এই কবিতর 2টা তুই নিয়ে যেতে পারিস হুম, বা খেয়ে যেতে পারিস, এরকম একটা বিষয়। তো অভির ওই কথা শুনে অভি বলল যে ঠিক আছে যা, তুই যাওয়ার সময় কি প্রমাণ দিয়ে যাবি যে তুই এখান থেকে চলে যাবি? তোরে বলতেছে যে ওর বাড়ির সামনে যে গাছটি রয়েছে সেই গাছের একটি ডাল, মগ ডাল যেটি রয়েছে সেটি আমি ভেঙে দিয়ে যাব। হুম, তখন বলছে ঠিক আছে তুই কখন
ছেড়ে দিবে, আমি এখনই ছেড়ে দিচ্ছি। পরে যখন অভি ওকে মন্ত্র পড়া শুরু করলো, সঙ্গে সঙ্গে জিনটি চলে গেল এবং গাছের যে সর্বশেষ যে মগ ডালটি রয়েছে সেটি ভেঙে দিয়ে অভি যেখানে আসন করেছে সে আসনের সামনে ফেলে দিয়ে গেল। আচ্ছা। এবং সবাই তো বুঝতে পারলো যে না, জিনটি চলে গেল, এবং মেয়েটি সঙ্গে সঙ্গে ওখানে মাটিতে পড়ে গেল, নিস্তেজ হয়ে গেল। এখন একদম সবাই ভয় পাচ্ছিল যে মেয়েটি কি হয়ে গেল, মারা গেল নাকি। তখন অভি বলতেছে যে না, কিচ্ছু হয়নি, ওকে ছেড়ে দিয়ে গেছে, ওই জন্য ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আচ্ছা। তখন মেয়েটি আস্তে আস্তে যখন জ্ঞান ফিরল, তখন সবাই ওকে বাতাস করছিল হাত পাখা দিয়ে। তখন ওকে ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে যাওয়ার পর ওকে বিশ্রাম করলো, খাওয়া দাওয়া করালো। তখন মেয়েটা অভি কিছু ওষুধপাতি এবং ডাক্তারের ওষুধপাতি ছিল, সেগুলো খাওয়াচ্ছিল। ধীরে ধীরে মেয়েটি সুস্থ হয়েছে। এবং তখন থেকে অভিকে ওই ফ্যামিলি থেকে অনেক পরিমাণ অর্থ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অভি এই অর্থ পরিমাণ নেয়নি। এবং তার যে কার্যক্রমের যে পারিশ্রমিক যেটুকু তার আসনের জন্য বা তার সাথে যে জিনিসটি থাকে তাকে খাওয়ানোর যেটুকু প্রয়োজন, সেই পরিমাণেই একটু পারিশ্রমিক যেটুকু সেটুকু, কিন্তু তার ফ্যামিলি থেকে তাকে বিশাল পরিমাণ অর্থ দেওয়ার কথা বলছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু সেটাও প্রত্যাখ্যান করে দিচ্ছিল। ও বলছে আমি মানুষের জীবন বাঁচাতে আসছি, আমি কেন টাকা নেব, অর্থ নেব। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। এখন এর আগেও একবারও আমাদের ওখানে গিয়েছিল, আমার পাশের এলাকা গ্রাম সম্পর্কে ফুপু হয়, তারও বেলায় সে গেছিল, আমি ওকে খোঁজ দিয়েছিলাম, ওকে নিয়ে গেছিল। তা ফলাফল ভালো একটা কাজ করে দিচ্ছে এখন পর্যন্ত, সেও ব্যক্তিও সুস্থ আছে, আর কোনো সমস্যা হচ্ছে না। আর যে মেয়েটির কথা বললাম ওই মেয়েটিও এখন সুস্থ আছে, আবার আগের মতন চাকরি করছে কি গার্মেন্টসে। এটি ছিল ভাইয়া ঘটনাটা। ওকে। আর আরেকটা বিষয়, যেমন আমি ঘটনাটা শুনছিলাম, বেশ চমৎকার একটা ঘটনা, যেটি বিগত এক এপিসোডে সাদল শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি সময় স্বল্পতার কারণে। তো আজকে সেই ঘটনাটি পুরোপুরি শুনলাম। তো আসলে আমার কাছে যে একটা বিষয় জানার আছে, আমি কখনো দেখিনি যে এক্সোরসিজম যেটা করে আর কি, ওই যে মানে বাড়িতে কবিরাজ ডেকে নিয়ে এসে যে ওই যে মানে পাতা নামানো যে বিষয়টা, এবং জিন যখন হচ্ছে বলে যে আমি এখান থেকে চলে যাব, তারপর বিভিন্ন কিছু বলে যে এখান থেকে কোনো একটা গাছের ডাল ভেঙে ফেলে রেখে যাব। তো এই দৃশ্যটা কি মানে তোমার দেখার সুযোগ হয়েছিল শাহাদুল? হ্যাঁ ভাই, এই দৃশ্যটা দেখার সুযোগ হয়েছিল। আমি আমার পাশের এলাকার একজন কবিরাজের কথা বলছিলাম তোমাকে, যে একজন নারী তার স্বামীকে বশ করার জন্য গিয়েছিল, সেই সুবাদে আমার এই দেখার সুযোগ হয়েছিল। আচ্ছা আচ্ছা। সেখানে আমার সামনেই একটি ডাল ভেঙে দিয়ে গেছিল। আমি ওই সময় ভয় পেয়েছিলাম, কিন্তু ওই কবিরাজের ভাই আমার বন্ধু হয়, আমি ওর হাতটা শক্ত করে ধরেছিলাম যেন আমি ভয় পেলেও যেন দৌড়াতে না পারি, যেন ও যেন আমাকে ধরে রাখে। তখন ওই সুবাদে দেখা হয়েছিল যে একটি ডাল, আম গাছের ডাল একটি ভেঙে দিয়ে গেছিল। তখন আমি ভাবলাম যে আসলেই যারা এই ধরনের কাজ করে তাদের কতটা না এক্সপেরিয়েন্স রয়েছে এই সব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আচ্ছা আচ্ছা, এই ছিল বিষয়। তো যাই হোক, আপনারা কারা কারা দেখেছেন এইরকম যে তান্ত্রিকরা যখন বা কবিরাজরা যখন এসে মানে জিন ভূত বা যেটাই বলি মানে যখন রোগীর থেকে ছাড়ায়, এই দৃশ্যগুলো দেখার সুযোগ হয়েছিল কার কার, আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত। দেখতে পাচ্ছি অনেকেই ছিলেন আমাদের সাথে, তাদের কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই এবং দেখতে দেখতে এবং কথা বলতে বলতে ঘটনা শুনতে শুনতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো যারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান ছিলেন আমাদের সাথে, সাগর সরকার ছিলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া কেমন আছেন? আচ্ছা, ওনার বাসা জানিয়েছেন, উনি বালাসী থেকে শুনছেন আমাদের সাথে। মেরাজ লিখেছিলেন, উনি ঢাকা থেকে শুনছেন আমাদেরকে। এমডি মকফুর ছিলেন আমাদের সাথে। ইয়াসিন আলী, রাতুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছিলেন আমাদের সাথে হাসিবুর রহমান ভাইয়া, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগছে, থ্যাংক ইউ। HM মাহমুদুল হাসান, উনি লিখেছেন আমি এবং পাভেল। আচ্ছা আচ্ছা, আমি পাভেল এবং মেরাজ একসাথে শুনছি। রনি ছিলেন আমাদের সাথে ভগবানপুর থেকে। যারা যারা যুক্ত ছিলেন আমাদের সাথে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, কারণ পুরো এক সপ্তাহ পর আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আবারও ফিরতে চাই আগামী সপ্তাহে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভূতবেলার সাথে থাকুন। আর কি বলবো,
আসসালামু আলাইকুম।